ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের এখানে কয়েকটা প্রশ্ন আছে প্রথম অধ্যায়ের, যেগুলো 1 থেকে 8টা, টোটাল 8টা কোশ্চেন দেওয়া আছে। ডিসি জেনারেটরের স্যার ম্যাগনেটিক একটু জুম করেন স্যার। জুম করতে হবে। জি স্যার, দেখা যায় না। তুই তোমার জুম করে মোবাইলে লো, জুম হয়। তোর মোবাইলে তুই জুম করে নে। তারপর আমি একটু করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর আগে আমি প্রথম জিনিসগুলো আলোচনা করি, সেটা একবার প্রথম থেকে। ডিসি জেনারেটর মূলত একটা জেনারেটর, যার জেনারেটরের কাজ কি। আগে জেনারেটর সম্পর্কে আলোচনা করি। জেনারেটরটা হচ্ছে যে মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক শক্তিতে কনভার্ট করে, সেটা হচ্ছে একটা জেনারেটর। তো ডিসি জেনারেটর কি? ডিসি জেনারেটর হচ্ছে যে মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করবে, কিন্তু সেটা ডিসি তে রূপান্তর করবে। অর্থাৎ যে জেনারেটর মেকানিক্যাল শক্তিকে বিদ্যুৎ ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে শক্তিকে রূপান্তর করে, তাকে আমরা কি বলি? জেনারেটর। ডিসি জেনারেটর। জেনারেটর। ডিসি জেনারেটর কি? ডিসি জেনারেটর হচ্ছে যে ডিসি শক্তি, অর্থাৎ ডিসি বিদ্যুৎ, একমুখী বিদ্যুৎ প্রবাহকে মূলত ডিসি বলা হয়। তাহলে ডিসি জেনারেটর কি? যে একমুখী বিদ্যুৎ যে উৎপাদন করে, তাকে বলা হয় ডিসি বিদ্যুৎ। তো এখানে আছে যে ডিসি জেনারেটরের গঠন প্রণালী বলছে, যে ডিসি জেনারেটর গুলো আসলে কি কি দিয়ে তৈরি। এখানে বলছে যে ডিসি জেনারেটর হচ্ছে যে এই যে এটা একটা ডিসি জেনারেটরের ভিতরের অংশ, আমি এখানে চিত্রে দিছি। এই ডিসি জেনারেটরের মধ্যে উপরে একটা ফ্রেম থাকে, তারপর হচ্ছে যে ফিল্ড থাকে, যেগুলোর মধ্যে পোল শু থাকে, ইয়োক বা ফ্রেম থাকে। আর এর ভিতরে একটা কম্যুটেটর থাকে, যে কম্যুটেটরটা ঘুরে ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে। অর্থাৎ কম্যুটেটরের মধ্যে আমরা কি জানি, যে কম্যুটেটরের মধ্যে প্যাচ থাকে, কয়েল পেঁচানো থাকে, যে পেঁচাগুলোর মধ্যে যেগুলো ফিল্ডের ভিতরে ঘুরে, এবং ঘোরার ফলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। এবং এই আর্মেচার কম্যুটেটরটাকে ঘোরানোর জন্য একটা হচ্ছে যে শ্যাফট ব্যবহার করা হয়। শ্যাফটটা যে কোনো মাধ্যমে ঘোরানো হয়, যেমন ধরো যে ডিজেল ইঞ্জিন দিয়ে যদি কোনো একটা ডিজেল ইঞ্জিন ব্যবহার করে, ডিজেল গ্যাস মানে অর্থাৎ বিভিন্ন ভাবে ঘোরানো হয়। কেউ টারবাইন দিয়ে ঘোরায়, আমরা হচ্ছে যে যেভাবে হোক আর কি। এই শ্যাফটটাকে মূলত সোর্স, এই আমরা শ্যাফটটাকে মূলত ঘোরানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঘোরালে আমাদের কি হবে, এই শ্যাফটটাকে আমরা যেভাবে ঘুরাই না কেন, শ্যাফটটাকে ঘুরাইলে আমাদের হচ্ছে যে এই আর্মেচারটা ঘুরবে। আর্মেচারটা ঘুরবে এবং কার মধ্যে ঘুরবে, এখানে দেখো এই যে চারটা, দেখো যে এন এস, এগুলো পোল দেয়া আছে। এই পোলগুলোর ভিতরে আর্মেচারটা আমার ঘুরবে। আর্মেচারটা ঘুরলে কি হবে, যে আর্মেচারের মধ্যে যে কন্ডাক্টর গুলো আছে বা যে তারগুলো আছে, এই তারগুলো যখন নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে ঘুরে, তখন এই ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফিল্ড আর্মেচারের পরিবাহীগুলোকে কাট করে। আর্মেচারের পরিবাহীগুলোকে যখন কাট করে, তখন পরিবাহীগুলোর মধ্যে বিদ্যুৎ বাইরে চলে আসে, পরিবাহী দিয়ে বিদ্যুৎটা বাইরে চলে আসে। তাহলে এখানে বিষয়গুলো কি হয়, প্রথমত হচ্ছে শ্যাফটটাকে ঘুরে, শ্যাফটটা ঘোরার ফলে আমাদের আর্মেচারটা ঘুরতেছে। আর আর্মেচারটা ঘোরার কারণে এখানে হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, যা আর্মেচারের পরিবাহীকে কাট করে। কাট করার ফলে আর্মেচারের পরিবাহীর মধ্যে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং যেটা আমরা কমিউটেটরের সাহায্যে, এখানে দেখো একটা অংশ আছে কমিউটেটরের সাহায্যে আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করি, সবসময় দেখবা যে জেনারেটরের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন হয়, সবগুলো এসি বিদ্যুৎ উৎপাদন হয়। এটাকে আমরা কমিউটেটরের সাহায্যে আমরা ডিসিতে রূপান্তর করি। ডিসিতে রূপান্তর করে, এখানে দেখো ব্রাশ আছে, এই যে ফিল্ড গুলো আছে না, দেখবা যে ব্রাশ আছে। এই কমিউটেটরের সাথে কিন্তু ব্রাশ আছে, মানে কমিউটেটর গুলোকে ব্রাশ দিয়ে লাগানো থাকে। ওই ব্রাশ গুলোর মাধ্যমে বিদ্যুৎটাকে বাইরে নিয়ে আসে। মানে ব্রাশের কাজ হচ্ছে কমিউটেটরের মাধ্যমে যে এসি কে ডিসি তে রূপান্তর করলো, এই ডিসি বিদ্যুৎটাকে বাইরে নিয়ে আসার জন্য কমিউটেটর ব্রাশ ব্যবহার করা থাকে। তাহলে এখানে কি কি বিষয়গুলো দাঁড়াচ্ছে, 1 নম্বর হচ্ছে যে ফিল্ড। ফিল্ড কি থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড, যেগুলো নর্থ সাউথ পোল উৎপাদন করে, এগুলো এই ফিল্ডগুলো স্থির থাকে। এবং এর ভিতরে শ্যাফটের সাথে একটা কমিউটেটর থাকে, এবং কমিউটেটর আমরা জানি যে কমিউটেটরের মাধ্যমে আমরা কয়েলকে পেঁচাই। কমিউটেটরের মধ্যে আমরা কয়েলকে পেঁচাই,
যে কয়েলটা আমাদের একটা শ্যাফটের মাধ্যমে লাগানো থাকে। যখন আমরা এই শ্যাফটকে যে কোনো ভাবে আমরা এই শ্যাফটকে যখন আমরা ঘুরাবো, তখন এই ফিল্ডের মধ্যে যখন আমার এই আর্মেচারটা ঘুরবে, তখন আর্মেচারের মধ্যে আমাদের যে আর্মেচার এবং ফিল্ডের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে, এই ফ্লাক্স আমার এই আর্মেচারের পরিবাহীকে কন্ডাক্ট করবে, মানে কাট করবে। কাট করলে আমার আর্মেচারের পরিবাহীর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হবে, যা পরবর্তীতে আমরা কমিউটেটরের সাহায্যে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেই বিদ্যুৎটা এসি বিদ্যুৎ, এবং এই এসি বিদ্যুৎকে আমরা কমিউটেটরের সাহায্যে ডিসি তে রূপান্তরিত করব না? ডিসিতে রূপান্তর করার পর আমার হচ্ছে যে এই কমিউটেটরের সাথে আমার ব্রাশ লাগানো থাকবে, যে ব্রাশ গুলো আমার হচ্ছে বিদ্যুৎটাকে বাইরে নিয়ে আসবে। এখানে আমরা দেখে কিছুটা কি বুঝতে পারি বিষয়টা। আর এখানে দেখো উপরে যে কাভারটা লাগানো আছে, এই কাভারটাকে আমরা কি বলবো, যে এই কাভারটার আমরা নাম দিছি ইয়োক বা ফ্রেম বলি আমরা যেটাকে। তাহলে কি কি থাকতেছে, যে একটা ফ্রেম থাকতেছে, একটা ফিল্ড ওয়াইন্ডিং থাকতেছে, উপরে যেটা স্থির থাকে সেটাকে নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন করে, সেটাকে আমরা বলি ফিল্ড, এবং এর ভিতরে যেটা আছে পরিবাহী পেঁচানো সেটাকে বলে আর্মেচার, এবং আর্মেচারের মধ্যে যে ভিতরে যে একটা শ্যাফট থাকে শ্যাফটটাকে বলি আমরা শ্যাফটেই নামে চিনি, শ্যাফট। এবং এই শ্যাফটের মধ্যে আর্মেচারের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎটাকে এসি তে ডিসি তে রূপান্তর করার জন্য যে আমরা একটা ব্যবহার করে থাকি, এবং এই কমিউটেটরের উপরে যেটা থাকে সেটাকে বলি আমরা ব্রাশ। তো এই হচ্ছে আমাদের ডিসি জেনারেটর প্রণালী। এই জিনিসগুলো নিয়ে আমাদের ডিসি জেনারেটর গঠিত। আচ্ছা, এখন বলছে যে ডিসি জেনারেটরের এখানে একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নের আলোকে যে ডিসি জেনারেটরের ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক্যাল সার্কিটটা কি কি অংশ দ্বারা গঠিত। ম্যাগনেটিক সার্কিট ও ইলেকট্রিক্যাল সার্কিট কি কি অংশ দ্বারা কি অংশ দিয়ে গঠিত? তাহলে ডিসি এখানে আমাদের জেনারেটরের হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিট বলতে আমরা এখানে কি বুঝি? ম্যাগনেটিক সার্কিট কি কি? ম্যাগনেটিক, যেগুলো ম্যাগনেটের সাথে জড়িত, যেমন হচ্ছে যে ফিল্ড কয়েল, আর্মেচার কয়েল, তারপর হচ্ছে যে কমিউটেটর, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে আমার ম্যাগনেটিক অংশ। আর ইলেকট্রিক্যাল অংশ কোনগুলো? যেমন হচ্ছে যে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ, তারপরে হচ্ছে যে ফ্রেম, তারপর হচ্ছে পোলশু, এগুলো হচ্ছে আমার ইলেকট্রিক অংশ। তো আমরা এখানে হচ্ছে যে আমাদের এই অংশগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের অংশ। সার্কিটের অংশ মানে এখানে বলেছে যে যেগুলো ম্যাগনেটিক সার্কিট নিয়ে কাজ করে সেগুলোকে বলা হয় ম্যাগনেটিক অংশ, এবং যারা ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করে সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল অংশ। এখানে হচ্ছে যে ব্রাশ আছে ইলেকট্রিক্যাল অংশের মধ্যে, তারপরে কমিউটেটর ইলেকট্রিক্যাল অংশের মধ্যেই পড়ে, আর হচ্ছে যে ফ্রেম, তারপর হচ্ছে যে শ্যাফট, পোলশু, এগুলো হচ্ছে আমার ইলেকট্রিক্যাল অংশ। আর ম্যাগনেটিক অংশগুলো হচ্ছে ফিল্ড ওয়েল্ডিং, তারপর হচ্ছে যে আর্মেচার, তারপর হচ্ছে যে এয়ার কন্ডিশনার, কন্ডাক্টর, এগুলো হচ্ছে আমার ম্যাগনেটিক অংশ, যেগুলো আমার ম্যাগনেটিক সার্কিট অংশ নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে আমাদের মানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করতে যে অংশগুলো আমরা কাজ করে সেগুলো আমরা বলি ম্যাগনেটিক সার্কিটের অংশ। আবার হচ্ছে যে এখানে দ্বিতীয় প্রশ্ন আছে যে ডিসি জেনারেটরের এক্সাইটেশন কাকে বলে, কত প্রকার ও কি কি। ডিসি জেনারেটরের এক্সাইটেশন নিয়ে কথা বলি, এটা তো গঠন প্রণালী গেল আমার। এক্সাইটেশনটা হলো সংক্ষেপে আমরা বলি যে একটা ডিসি জেনারেটর কিন্তু এই যে যখন আমরা এখানে শ্যাফটকে ঘুরাইছি, ও কিন্তু ডাইরেক্ট এই যে আমার হচ্ছে যে পরিবাহীগুলোকে কাট করবে না, বা ম্যাগনেটিক ফ্লাক্সটা ডাইরেক্ট উৎপন্ন হবে না, ও তো শুধু ঘুরতেছে। তো আমরা এই যে ফিল্ডগুলোর মধ্যে মানে খুব অল্প সংখ্যক কয়েল দিয়ে পেঁচানো থাকে, যেগুলো প্রথম অবস্থা বিদ্যুৎটা উৎপন্ন করে, মানে ফ্লাক্সটা উৎপন্ন করার জন্য একটা সৃষ্টি করে, অর্থাৎ এখানে বলে সেটাকে আমরা বলি এক্সাইটেশন, মানে উত্তেজিত করে। এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করার জন্য এই যে ফিল্ডগুলো যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন শুরু করবে এটার জন্য উত্তেজিত করা হয়। মূলত উত্তেজিত করাকে বলি আমরা এক্সাইটেশন, এবং এই উত্তেজিতটা করি আমরা ডিসি জেনারেটরে এক্সাইটেশন, আমরা এই এটাকে বলি আর কি এক্সাইটেশন। এক্সাইটেশনটা হলো কি, যে ডিসি জেনারেটরের ফিল্ড কয়েলকে উত্তেজিত করার জন্য বাহির থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয়, অর্থাৎ ডিসি জেনারেটরের ফিল্ডকে উত্তেজিত করার জন্য
বাহির থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয়, এই ডিসি সোর্স প্রয়োগ করার হচ্ছে এক্সাইটেশন। তাহলে ডিসি জেনারেটর ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাহির থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয় স্যার সেটা হচ্ছে এক্সাইটেশন। হ্যাঁ বলেন। উত্তেজিত কি স্যার? উত্তেজিত বলতে আমরা এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের উৎপন্ন হবে, অর্থাৎ আর্মেচারটা যে আমার ঘুরতেছে, আর্মেচারটা ঘোরার কারণে যে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করবে, যে ফ্লাক্সটা আমাদের বিদ্যুৎ উৎপাদন করবে, পরিবাহী কন্ডাক্টর গুলোকে কাট করবে, এই যে ফ্লাক্সটা উৎপন্ন করার জন্য, আমি শেষ করি, এই ফ্লাক্সটা উৎপন্ন করার জন্য প্রথম অবস্থায় কিন্তু মোটরটা শ্যাফটটা যখন ঘোরা শুরু করবে তখনই কিন্তু এই ফ্লাক্সটা উৎপন্ন হবে না। এই ফ্লাক্সটা উৎপন্ন করার জন্য আমাদের এই ফিল্ড গুলোকে উত্তেজিত করতে হবে। এই উত্তেজিত করার জন্য ফিল্ডের মধ্যে বাইরে থেকে আমরা ডিসি সোর্স প্রয়োগ করে থাকি, সেই ডিসি সোর্সকে আমরা বলি এক্সাইটেশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে কি যে আমাদের এই ফিল্ড গুলোকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে আমরা ডিসি সোর্স প্রয়োগ করে থাকি সেই ফোর্সটা হচ্ছে এক্সাইটেশন। ক্লিয়ার? জি আচ্ছা, এখানে হলো কত প্রকার ও কি কি, এখানে একটা প্রশ্ন আছে। স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা কি বলবো, ডিসি জেনারেটরের এক্সাইটেশন কাকে বলে, তাই তো? জি স্যার। এক্সাইটেশনটা হলো কি যে ডিসি জেনারেটরের ফিল্ডকে, এগুলো কি ফিল্ড না, ফিল্ডগুলো তো স্থির থাকে, এই ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয়, এই ডিসি সোর্স প্রয়োগ করাটাকে বলা হয় এক্সাইটেশন। অর্থাৎ ডিসি ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয়, ডিসি সাপ্লাই প্রয়োগ করা হয়, এই সাপ্লাইটিকে বলা হয় এক্সাইটেশন। ঠিক আছে? জি আচ্ছা, জি তাহলে এক্সাইটেশনটা আমরা কিন্তু বুঝলাম যে আমরা ফিল্ডকে উত্তেজিত করার জন্য বাইরে থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করব সেটা হচ্ছে আমাদের এক্সাইটেশন। এক্সাইটেশন একটা হচ্ছে যে ডিসি এক্সাইটেশন আবার কত প্রকার এবং কি কি, যে প্রশ্নটা বলছে এখানে, বলছে এক্সাইটেশনটা কত প্রকার ও কি কি। এক্সাইটেশনটা মূলত হয় দুই প্রকার, সেগুলো আছে, একটা হচ্ছে সেলফ এক্সাইটেশন, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেশন। সেলফ এক্সাইটেশন কি, যে যেগুলো ডিসি জেনারেটর নিজেরাই উত্তেজিত হতে পারে, মানে ওদেরকে আর বাইরে থেকে সোর্স প্রয়োগ করতে হয় না। ছোট ছোট যে জেনারেটর গুলো, সেগুলো কি হয়, যখনই এই শ্যাফটটা ঘোরা শুরু করে দেয়, যখনই আর্মেচার ঘোরা শুরু করে, তখন ওনারা নিজেরাই এক্সাইটেড হয়ে যায়, সেগুলোকে আমরা বলি সেলফ এক্সাইটেড জেনারেটর এক্সাইটেশন। আরেকটা বলি সেপারেটলি এক্সাইটেশন। কিছু কিছু জেনারেটর আছে যেগুলো বড় বড় জেনারেটর, ওরা কিন্তু নিজেরাই এক্সাইটেশন হতে পারে না, ওদেরকে বাইরে থেকে ডিসি সোর্স প্রয়োগ করতে হয়, ডিসি সোর্স প্রয়োগ করে ওদেরকে এক্সাইটেড করতে হয়। এক্সাইটেড মানে উত্তেজিত করতে হয়। এই ফিল্ড গুলো যদি উত্তেজিত না হয়, গরম না হয়, তাহলে তো ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে না। এই ম্যাগনেটিক ফ্লাক্স, হ্যাঁ আচ্ছা, তাহলে বাইরে থেকে যে আমাদের হচ্ছে যে সোর্স প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে যে যদি বাইরে থেকে সোর্স প্রয়োগ করা হয় তাহলে সেটা হবে সেপারেটলি এক্সাইটেশন। আর যদি নিজেরাই এক্সাইটেড হতে পারে তাহলে আমরা কি বলি সেলফ এক্সাইটেশন, মানে নিজেরাই এক্সাইটেড হতে পারে। তাহলে এক্সাইটেশন কয় ধরনের? দুই ধরনের। মোটর নিজেরা কিভাবে এই এক্সাইটেশন হয়? এক্সাইটেশন হয় কেন হয়, ছোট ছোট যে জেনারেটর গুলো আছে না, যখনই ম্যাগনেটিক ফিল্ড ঘোরানো শুরু করে, তোমরা তো এখনো বেসিকে আসো, এখনো তো তোমরা ডিটেলস পড়ো নাই, ছোট ছোট যে জেনারেটর গুলো ওরা নিজেরাই এক্সাইটেড হতে পারে যখন এটা ঘোরা শুরু করে। স্যার ওই যে ওইটা ঘুরাইতে তো আবার লাগে, ওটা ঘুরাইতে তো বাইরে থেকে বিদ্যুৎ প্রয়োজন হয় না? ঘুরানোটা তো কাজ হচ্ছে আলাদা, ওই শ্যাফটটাকে ঘুরানোর কাজটা একবার আলাদা, ওটা নিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলতেছি না, ওটা তোমরা পরে বুঝবা। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার। তো আমরা এখানে কি করি, মোটরসাইকেল আমরা তোমাদের হচ্ছে যে আমাদের শ্যালো মেশিন গুলো আমরা কিভাবে ঘুরাই, আমরা ওখানে ডিজেল শক্তিতে মেকানিক শক্তিতে ঘুরে না, তো ওই ঘুরাটার সাথে যদি আমরা শ্যাফটের লাগিয়ে দিই সমস্যা আছে? না। আমরা একটা ডিজেল ইঞ্জিনটা যে আমাদের ঘুরতেছে, আমাদের ডিজেল ইঞ্জিনকে ঘুরাইলে ওখানে তো আমাদের কোনো এখানে কোনো কাজ নেই, আছে? এই আমার এই কাজের সাথে ওই ডিজেল ইঞ্জিনের কোনো সম্পর্ক আছে? আছে কিনা বলো? নাই। কারণ ডিজেল ইঞ্জিন কি করতেছে, ওর ডিজেল ইঞ্জিন ও নিজে স্টার্ট হয়ে যাচ্ছে, স্টার্ট হওয়ার পর যখন ওর শ্যাফটটা ঘুরতেছে, ওর শ্যাফটের সাথে যদি আমি এর শ্যাফট অ্যাড করে দিই তাহলে তো এই ঘোরা শুরু করে দিবে। সুতরাং আমরা এই শ্যাফটকে অন্য কোনো উপায়ে ঘুরাবো। ঘুরাইলে কিছু কিছু জেনারেটর আছে যেগুলো নিজেরাই উত্তেজিত হতে পারে, আর কিছু কিছু জেনারেটর আছে যেগুলো নিজেরাই উত্তেজিত হতে পারে না, বাইরে থেকে ডিসি সোর্সের প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। একটা আছে সেলফ এক্সাইটেড জেনারেটর, একটা আছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর।
তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, যে ডিসি জেনারেটরের এক্সাইটেশন কাকে বলে, কত প্রকার এবং কি কি। একটা হচ্ছে যে ডিসি জেনারেটরের এক্সাইটেশন হচ্ছে যে ডিসি জেনারেটরের ফিল্ড গুলোকে উত্তেজিত করার জন্য বাহির থেকে যে ডিসি সোর্স প্রয়োগ করা হয়, এটা হচ্ছে এই ডিসি সোর্স প্রয়োগ করাটা হচ্ছে এক্সাইটেশন। এক্সাইটেশন কত প্রকার, দুই প্রকার, একটা সেলফ এক্সাইটেশন আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেশন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন ছিল কি, ডিসি জেনারেটরের ম্যাগনেটিক সার্কিট ও ইলেকট্রিক সার্কিটের অংশগুলো দ্বারা কি কি দ্বারা গঠিত। ম্যাগনেটিক সার্কিট আছে আর্মেচার, ফিল্ড ওয়েল্ডিং, আর তারপর হচ্ছে কমিউটেটর, ব্রাশ, এগুলো হচ্ছে যে ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কি, ইলেকট্রিক্যাল ইয়োগ বা ফ্রেম, পোল কোর বা পোলসু, তারপর আর্মেচার কোর, হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অংশ। আচ্ছা, এখন দেখো এখানে কমিউটেটর কি কাজে ব্যবহার করা হয়। আমি তো এই প্রশ্নের আনসার আগেই দিয়ে দিছি, যে কমিউটেটরের কাজ হচ্ছে এসি কে ডিসিতে রূপান্তরিত করা। হচ্ছে কমিউটেটরের কাজ। সো এখানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারপর আছে ডিসি জেনারেটরের লস কি লস হয়। ডিসি জেনারেটর তো অবশ্যই লস হবে, যেহেতু এত বড় একটা প্রসেস কাজ করতেছে, সুতরাং কিছু না কিছু তো লস হবে। তো আচ্ছা, লসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে আমরা যেহেতু গঠন প্রণালী দেখলাম, এখন দেখবো আমরা ডিসি জেনারেটরের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগটা হচ্ছে ডিসি জেনারেটর শ্রেণী বিভাগ বলতে কি, যে ডিসি জেনারেটর আসলে কত ধরনের হয় এবং কি কি, এটা তো আমাদের জানা দরকার আছে। ডিসি জেনারেটর মূলত হয় দুই প্রকার, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। মানে জেনারেটর মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। যে জেনারেটর গুলো নিজেরাই এক্সাইটেড হতে পারে সেগুলো বলা হয়েছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর, আর যেগুলো বাইরে থেকে সোর্স দিতে হয় সেগুলো হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এর উপর ভিত্তি করে জেনারেটরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তো এই যে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরকে আবার কয়েক ভাগে ভাগ করানো হয়েছে। একটা হচ্ছে যে শান্ট জেনারেটর, একটা হচ্ছে সিরিজ জেনারেটর আর একটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। এখানে সিরিজ এবং শান্ট এবং কম্পাউন্ড আগে মুখস্থ করি, তারপরে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতেছি। তো কম্পাউন্ড জেনারেটরকে আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, একটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এই আছে টাইপ অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কত প্রকার, তাহলে ডিসি জেনারেটর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর তিন প্রকার, একটা সিরিজ শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। লং শান্ট আবার কম্পাউন্ড জেনারেটর দুই প্রকার, একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা, এখন রিফাত বলো, রিফাত একটু রেসপন্স করো। জি স্যার বলেন। কমিউটেটরের কাজ কি? স্যার এসি কে ডিসিতে রূপান্তর করা। ডিসি তে রূপান্তর করা। এক্সাইটেড জেনারেটর কয় প্রকার? স্যার এক্সাইটেড, জি, মানে এক্সাইটেশন কত প্রকার? এক্সাইটেশন স্যার দুই প্রকার। কি কি? স্যার এটা হলো সেলফ এক্সাইটেড হুম, আর এটা হলো সেপারেটলি এক্সাইটেড। এক্সাইটেড। আচ্ছা, তার মানে তোমরা বুঝতেছো তাই তো? কয়জন আছো তোমরা লাইনে? আচ্ছা, স্যার লাইনে অনেকজন আছে। ঠিক আছে। তো আমরা তাহলে এ পর্যন্ত কি কি শিখলাম, যে ডিসি জেনারেটরের গঠন প্রণালী এবং ডিসি জেনারেটরের টাইপ, তারপরে আমরা আসলাম ডিসি জেনারেটরে। এখন আমরা যাব প্রথমে কত প্রকার সেটা জানলাম, এখন আমরা প্রতিটা প্রকার সম্পর্কে একটু করে ধারণা নিব। এটা একটু মনোযোগী হও তোমরা। এখানে বলছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। প্রথম আমরা দেখছি জেনারেটরের প্রকারভেদে, একটা আছে সেলফ এক্সাইটেড জেনারেটর আর একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো আমাদের এখানে আমরা প্রথমে কথা বলছি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর নিয়ে। সেপারেটলি এক্সাইটেড জেনারেটরটা কি রকম, এই দেখো, জেনারেটর লোডের সাথে ডাইরেক্টলি কানেক্ট করা আছে এবং জেনারেটরের আড়াআড়িতে সোর্স দেওয়া আছে।
তাহলে আমরা এখানে সোর্সটাকে জেনারেটরের আড়াআড়িতে দিয়েছি, অর্থাৎ এটা ফ্লাক্সের মাধ্যমে সোর্স দেওয়া আছে। এটাকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এ হচ্ছে একবারে আলাদা, সেপারেট, সোর্সটা একবারে সেপারেট, যা ফ্লাক্স উৎপন্ন করে আলাদা হবে। এটা হচ্ছে তার সার্কিট। এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এটা এদিকে লোড, জেনারেটরের সাথে ডাইরেক্ট প্যারালালে লোড কানেক্ট থাকে এবং সোর্সটাকে আলাদাভাবে দেওয়া হয়। তো এটা হলো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের এখানে কি দাঁড়ায়, লোডকে আমরা সাধারণত ধরি ভিএল, আইএল, মানে লোড যদি ভোল্টেজ বলি তাহলে ভিএল, লোড যদি আমরা হচ্ছে যে আইএল ধরি তাহলে লোড কারেন্ট যদি আই ধরি তাহলে লোড কারেন্ট হবে আইএল, এরকম। তো এখানে হলো যে আমি এখানে যেটা করছি, এখানে এই অংশটা দেখো যে আমি ই লিখছি। ই মানে হলো যে এই জেনারেটরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে সেটাকে বলি আমরা ই। তো এটা হলো নির্ণয় করতেছে, এখানে দেখো লোডে আমি যে সাপ্লাইটা কানেক্ট করতেছি, লোডে ধরো যে আমরা ভিএল কানেক্ট করছি, লোড ভোল্টেজ। আর আর্মেচার, এখানে তো জেনারেটরের ভিতরে একটা আর্মেচার আছে, আর্মেচার ঘুরতেছে। আর্মেচারের কারেন্ট এবং রেজিস্ট্যান্স, মানে আর্মেচারের মধ্যে কিন্তু কিছুটা বাধা পায়, আর্মেচারের মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, ওখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাকে আমরা ধরছি আইএ আর এ। তাহলে লোডের মধ্যে একটা ভোল্টেজ আছে, ধরো যে ভিএল, এটা লোড ভোল্টেজ। আর এখানকার এই আর্মেচারের মধ্যে আর্মেচারের নিজস্ব অভ্যন্তরীণ একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, যেটাকে বলি আমি আইএ আর এ। আর এতে হচ্ছে আর্মেচার, এতে হচ্ছে আর্মেচার। তাহলে জেনারেটর থেকে তো বিদ্যুৎটা উৎপাদন হয়, হওয়ার পরে তো লোডে যায়। তো লোডে যাওয়ার পথে কি হলো, প্রথমে যে বিদ্যুৎটা উৎপাদন হয়েছে সেই বিদ্যুৎটা যদি আমি লোডের ভোল্টেজটা এবং যে লসটা হয়েছে আর্মেচারের মধ্যে দুটো যোগ করে দেই, তাহলে আমরা জেনারেটরের মেইন ভোল্টেজটা পেয়ে যাব। এটা সেই সূত্রটা দেখানো হয়েছে। এটা একটা সহজ জিনিস, যে লোডের মধ্যে আমাদের যে ভোল্টেজটা আছে ভিএল এবং জেনারেটরের ভিতরে যে লসটা হয়েছে আর্মেচারের মধ্যে আইএ আর এ, সেই লসটাকে যোগ করলে আমরা জেনারেটরের মূল ভোল্টেজটা পেয়ে যাব। এটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের গঠন প্রণালী। আর এখানে বলছে আইএ ইকুয়াল টু এল এ, তার মানে কি যে এই জিনিসটা তোমরা পরে বুঝবা, এটা আমি এখন আর বুঝাইতে যাই না, বুঝাইতে পরে বুঝাবো, এটা আরো অপশন আছে। এখন দেখো এটা গেল সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এখন আমরা যাই সেলফ এক্সাইটেড জেনারেটরে। দুই নম্বরে ছিল দুই প্রকার, একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, একটা সেলফ এক্সাইটেড জেনারেটর। এখন আমরা সেলফ এক্সাইটেড জেনারেটর নিয়ে কাজ করি। সেলফ এক্সাইটেড জেনারেটরটা হলো কি, সেলফ এক্সাইটেড জেনারেটর হচ্ছে একটা সিরিজ জেনারেটর, আমরা জানি শান্ট জেনারেটর, একটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। তো প্রথমে সিরিজ জেনারেটর নিয়ে কাজ করছি। সিরিজ জেনারেটরটা দেখো, গঠনটা দেখো, শুধু তোমার গঠনটা আগে মাথায় রাখো। সিরিজ জেনারেটর কি, জেনারেটরের সাথে সিরিজে একটা রেজিস্টর লাগানো থাকলে সেটা সিরিজ জেনারেটর, সোজা কথা। তাহলে এখানে একটা, এইটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে একটা রেজিস্টর। এই রেজিস্টরটা জেনারেটরের সাথে কিসে লাগানো আছে, সিরিজে লাগানো আছে। এই রেজিস্টরটা জেনারেটরের সাথে সিরিজে লাগানো আছে, তাহলে আমরা এটাকে বলি সিরিজ জেনারেটর। তো সিরিজ জেনারেটরের ক্ষেত্রে এখানে যদি আর, এখানকার রেজিস্ট্যান্সটা কি ধরবো, আর এস দ্বারা প্রকাশ করব, এস সিরিজ রেজিস্টর। আর আর্মেচার, এটা তো হচ্ছে জেনারেটর, জেনারেটরের ভিতরে যে আর্মেচার আছে, আর্মেচারের তো অবশ্যই একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে ধরি আমরা আর এ, আর এ। আর লোডের মধ্যে যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দেই সেই ভোল্টেজটাকে আমরা বলি ভিএল, ভিএল। তাহলে আমার এখানে জেনারেটরের যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেই ভোল্টেজটা আসলে কার সমান, কার সমান, লোডে যে ভোল্টেজটা দিব সেটা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা প্লাস হচ্ছে যে এই রেজিস্টরটার মধ্যে, এই যে একটা রেজিস্টর যে সিরিজে কানেক্ট করছি, এই সিরিজ রেজিস্টরের মধ্যে যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা আমরা নিব। এবং জেনারেটরের অভ্যন্তরে আর্মেচারের মধ্যে যে একটা অল্প মানের রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্টরের মধ্যে যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটাকে নিব।
তাহলে এই 2 ভোল্টেজ এবং হচ্ছে যে স্যার লোডের আরেকবার বলবেন স্যার, একটু একটু ভুলাই গেছে স্যার, আরেকবার খোলা বলবেন। গেছে, আমি শেষ করি, পরে আবার রিভিশনে গুলালটা ঠিক হয়ে যাবে। এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি যদি এটা এটা ধরো যে একটা জেনারেটর, তুমি একটু ভালো করে বুঝো, এটা একটা জেনারেটর। তা এখান থেকে আমি লাইন নিয়ে গেছি, এখানে ধরো যে 10 ভোল্ট উৎপন্ন হয়েছে, এটা বুঝলে সব হয়ে যাবে। এখানে একটা ধরো রেজিস্টর কানেক্ট করা আছে, তারপরে ধরো যে এই জেনারেটর যখন ভোল্টেজটা উৎপন্ন করছে সব ভোল্টেজ তো আর এখানে দেয় নাই, এখানে কি আছে জেনারেটরের মধ্যে একটা আর্মেচার আছে, জেনারেটরের মধ্যে যে জিনিসটা ঘুরতেছে, ঘোরার কারণে ওখানে একটা রেজিস্ট্যান্সের কারণে এখানে একটা ধরো যে ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটাকে আমরা বলি ভিএ, অর্থাৎ আর্মেচারে ভোল্টেজ ড্রপ। এখানে আমরা ধরলাম যে ভিএসি এস ই সিরিজের রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ। তাহলে আর্মেচারে 10 ভোল্টে উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার ফলে কি হলো, আর্মেচারের জন্য ধরো যে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, মানে ভোল্টেজ লস হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে আসার পরে সিরিজ একটা রেজিস্টার লাগাই দিয়েছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, হওয়ার পরে আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাইলাম এই ভোল্টেজটা পাইছি ভিএল। তার মানে কি 10 ভোল্টের জায়গায় যদি এখানে যদি 1 ভোল্ট লস হয়, এখানে যদি 2 ভোল্ট লস হয়, তাহলে আমরা শেষে কত পাবো? অবশ্যই 7 ভোল্ট 7 পাবো। ভোল্ট। বিষয়টা এরকম। তাহলে আমরা এখানে এই 10 সমান সমান লিখতে পারি যে 1 + 2 + 7, এটা লিখতে পারি, পারি কিনা? পারি, অবশ্যই পারি, কারণ হলো এই তিনটার যোগফলে কিন্তু হচ্ছে এই 10 ভোল্ট। সুতরাং আমরা সেটাই করছি এখানে। এখানে মূল ভোল্টেজটা হচ্ছে জেনারেটরে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেই ভোল্টেজটা, এবং লাইন ভোল্টেজটা বলতে কি বোঝাচ্ছে, এই যে সাপ্লাই যে ভোল্টেজটা দিছি সেই ভোল্টেজটা যোগ, এখন লস গুলো নিয়ে কাজ করব। এখানে আমরা এই সমীকরণটা ছিল আরেক লাইন ছিল, সেটা কি রকম ছিল, এরকম ছিল যে আইএল আর এ যোগ হচ্ছে যে আইএল আর এসি সিরিজ। তার মানে কি এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে যে আমি ভি এর কথা বললাম, ভি এর যে কথা বললাম, তা ভি এর মানে কি আইআর না, ভি ইকুয়াল টু কি আইআর। তাই এখানকার যদি আমি ভিটা নির্ণয় করতে যাই যে আর্মেচারের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে আমাকে অবশ্যই এখানকার কারেন্ট জানতে হবে এবং আর্মেচারের রেজিস্ট্যান্স জানতে হবে। তাহলে ভি ইকুয়াল টু আইআর আমরা জানি, তো এখানে আমরা আইআর লিখছি। এখানে যে ড্রপটা হয়েছে সেই ড্রপটা হচ্ছে যে এখানকার যে কারেন্টটা নিতে হবে, এখানকার রেজিস্ট্যান্সটা নিতে হবে, ভি ইকুয়াল টু আইআর সূত্র অনুযায়ী। তো এখানকার আমরা আইএল আর এসি নিছি, তো এই দুটো যোগ প্লাস হচ্ছে যে ভিএল এর যোগ মিলিয়ে হচ্ছে আমাদের ই, অর্থাৎ জেনারেটরের ভোল্টেজ। তাহলে আমরা এখানে সেই জন্য এখানে আই কে আমরা কমন নিছি, এখানে দেখো যেটা করছে আইএল কে আমরা কমন নিছি, কমন নিয়ে আর এ প্লাস আর এস ই থাকে। তো এখানে বিষয়টা হলো যে আইএল কেন, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে তো আর্মেচারের রেজিস্ট্যান্স হলে আর্মেচারের আর এ হলো, এখানে আই এ হবে, কিন্তু এখানে আইএল আসলো কেন? তারপরে এখানে আর এসি লিখছি, তাহলে আইএসি হবে, সিরিজের কারেন্ট হবে, তাহলে এখানে আইএল কেন, এটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটার উত্তর একটাই, সেটা হলো যে এটা হলো সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, যার কারণে লোডের মধ্যে আমরা যে কারেন্টটা পাইছি ওই কারেন্টটা সবখানে আছে, কারণ যেহেতু এটা সিরিজ সার্কিট। সুতরাং লোড কারেন্টটাই আই আই যদি আমরা এসি বলি, তাহলে এসি সমান সমান আইএল, একই কথা। আর যদি এখানে আই স্যার এ কি বললেন, আরেকবার বলেন স্যার, কি আমি বলছি স্যার যে কি বললেন যেন, আরেকবার বলেন। তুই আগে আচ্ছা নেট ঠিক করে আয়। আমি বলছি যে যে আচ্ছা আবার তোরা রিমুভ হও, এখানে দেখো সিরিজের জিনিসটা যে জন্য লাইন সিরিজে লাইন কারেন্ট সমান লাইন থাকে, মানে সিরিজে কারেন্ট কি থাকে, সমান থাকে না, সিরিজে কারেন্ট কি থাকে, সমান থাকে, সিরিজে কারেন্ট কি থাকে, সমান সমান থাকে। থাকে, জি স্যার। সমান জি থাকার কারণে এখানে জি যে স্যার। লোডের মধ্যে যে কারেন্টটা পাচ্ছি আইএল, এটা আই আর, এবং এখানকার যে কারেন্টটা সেটাও আইএল হবে, এখানে যে কারেন্টটা সেটাও আইএল হবে, কারণ এই সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট। সেই কারণে আমরা হচ্ছে যে আর এর জায়গায় আই এ না লিখে আইএল লিখছি। তারপরে এখানে আছে যে আর এর যে আই এসির জায়গায় আই এসি না লিখে আইএল লিখছি, কারণ হচ্ছে কারেন্টটা কিন্তু সমানই, একই কারেন্ট। তো যাই হোক, এখানে তোমাদের এত কিছু এখন বোঝার দরকার নাই, আমি একবারে ডিপলি বুঝিয়ে দিলাম যাতে একবার ক্লিয়ার হয়ে যায়। এখানে আমরা সোজা বুঝলাম যে আচ্ছা স্যার, আমি যদি এখানে বলি স্যার, যে আপনি যে বললেন স্যার যে
আইএল এর জায়গায় স্যার কি RSE লিখছি স্যার। তো আমি হ্যাঁ। স্যার আমার বোঝার ক্ষেত্রে যদি আমি ভেঙে ভেঙে যদি যে সেটা যদি আমি ইউজ করি, লাইক আপনি যে বললেন স্যার, আমি যদি এটা কি বলে যে এখানে জেনারেটরের কারেন্ট, তারপর আপনার রেজিস্টারের কারেন্ট, এগুলো মিলে যদি স্যার আপনি যে আলাদা আলাদা বললেন না স্যার, যে একটা জায়গায় আইএল আসছে আর একটা জায়গায় হচ্ছে RSE আসছে, ঠিক হুম, আছে? আবার ইকুয়েশনের জায়গায় স্যার লিখছেন IL প্লাস, ওগুলো স্যার সেপারেট স্যার ভেঙে ভেঙে লিখতে তো সমস্যা নাই স্যার, কারণ তো কারেন্ট একই তো। হ্যাঁ, সেটাই আর কি। ওটা তুমি ভাঙিয়ে লিখলেও ওই শেষে আসে এইভাবে হবে। এই জন্য আমরা একবারে লিখছি, কারণ সমীকরণটা শুধু লিখে দিছি। যাক, আমরা এখন একটু অন্যভাবে চিন্তা করি। তোমার কথাটা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারিনি। আমরা আমরা বলতেছি যে আমরা জেনারেটরে যে ভোল্টেজ উৎপন্ন হয়েছে সেই ভোল্টেজটা ইকুয়াল টু, আপনি মুছে ফেলছেন তো, জন্য আমি গুছায় বলতে পারি নাই। আচ্ছা এখানে হলো আমরা একটুকু মনে সমস্যা রাখবো নাই, যে সমস্যা নাই, বলেন ই, বলেন বলেন, হ্যাঁ, সমস্যা নেই। জেনারেটরের যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে লোডের ভোল্টেজ, রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে এবং জেনারেটরের অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স জনিত যে ভোল্টেজটা ড্রপ হবে, এই তিনটা ভোল্টেজ, লোডের ভোল্টেজ, সিরিজ রেজিস্টরের ভোল্টেজ এবং জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের ভোল্টেজের যোগফলটা হচ্ছে যে ই। আমরা সেটাই করছি এখানে। দেখ, এটা হলো সেলফ এক্সাইটেড জেনারেটর। আবার আমরা দ্বিতীয়তে যাই, একই বিষয়। এটা হচ্ছে যে শান্ট জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটর, সিরিজ জেনারেটর সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো শান্ট জেনারেটর। শান্ট বলতে কি বোঝায়? ওখানে কিন্তু সিরিজ, সিরিজ বলতে সিরিজের রেজিস্টার ছিল, আমি বলছি। এখন হচ্ছে শান্ট জেনারেটর। শান্ট জেনারেটর কাকে বলবো? যে রেজিস্টার, যে জেনারেটরের সাথে প্যারালালে রেজিস্টার কানেক্ট থাকবে সেটাকে বলবো আমরা শান্ট জেনারেটর। অর্থাৎ রেজিস্টারটা প্যারালালে কানেক্ট থাকবে। রেজিস্টারটা কিভাবে কানেক্ট থাকবে? প্যারালালে। শান্ট জেনারেটর মানে কি? শান্ট মানে কি? প্যারালাল। শান্ট মানে হচ্ছে প্যারালাল। সো যে জেনারেটরের রেজিস্টার প্যারালালে কানেক্ট থাকে সেই জেনারেটরকে আমরা বলি শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরের এখানে বি ইকুয়াল টু হয়েছে VL IL RA। এখানে একটা বিষয়, সেটা হলো যে এখানকার যে রেজিস্ট্যান্স যে ড্রপটা আর এখানকার যে ড্রপটা মানে লোড ভোল্টেজ VL, এটা কিন্তু সমান না। মানে আমি বলতে চাচ্ছি যে কারেন্টটা সমান না। এখানে যে কারেন্টটা আমাদের উৎপন্ন হয়, জেনারেটরের মধ্যে যে কারেন্টটা উৎপন্ন হয় সেই কারেন্টটা আমাদের এসে ভাগ হয়ে যায়। একটা যায় লোডে আর একটা আসে আপনার হচ্ছে যে সিরিজে। অর্থাৎ এই যে প্যারালালে যে রেজিস্টারটা কানেক্ট করা আছে, এই প্যারালালে রেজিস্টারের মধ্যে একটা কারেন্ট যায় আর একটা কারেন্ট যায় লোডে। কারণ জেনারেটর থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় আমরা জানি প্যারালালে কারেন্ট ভাগ হয়। সুতরাং এই কারেন্টটা সমান সমান লিখতে পারি আমরা যে আই, এটা হচ্ছে যে শান্ট রেজিস্টার আর এটা হচ্ছে যে শান্টের লোড। তা লোড এবং লোডের যে কারেন্ট এবং হচ্ছে যে শান্টের যে কারেন্ট, এই দুই কারেন্টের যোগফলে কিন্তু হচ্ছে আমার আর্মেচারের কারেন্ট। আর্মেচারের কারেন্ট এইখানে যেমন আমরা লিখছিলাম যে সিরিজ, এখানে যেমন লিখছিলাম যে সিরিজের যে কারেন্ট এবং আর্মেচারের কারেন্ট কিন্তু একই, আইএল। কারণ এখানে যে কারেন্টটা উৎপন্ন হয়েছে অর্থাৎ লোডের মধ্যে যে কারেন্টটা আছে এই কারেন্টটাই কিন্তু সিরিজের মধ্যে গেছে, এই কারেন্টটাই জেনারেটরের মধ্যে গেছে, এটাই জেনারেটরের কারেন্ট। অর্থাৎ আর্মেচারের কারেন্ট হচ্ছে এটাই। কিন্তু এখানে ব্যাপারটা একটু ভিন্ন। কিরকম ভিন্ন? এখানে জেনারেটরের মধ্যে যে কারেন্টটা উৎপন্ন হয়েছে সেই কারেন্টটা আইএ কারেন্ট ধরে যদি আমরা জেনারেটরের মধ্যে আর্মেচারের মধ্যে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেটাকে যদি আমরা আইএ ধরি, তাহলে এই আইএ কারেন্টটা গেছে ভাগ হয়ে গেছে, লোডের মধ্যে কিছু গেছে, কিছু গেছে শান্ট রেজিস্টরের মধ্যে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শান্ট কারেন্ট এবং লোড কারেন্টের যোগফলে কিন্তু আইএ কারেন্ট, মানে অর্থাৎ আর্মেচারের কারেন্ট। এখানে একটা ফ্যাক্ট আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ভোল্টেজ, জেনারেটরের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেই ভোল্টেজটা সমান সমান হচ্ছে যে প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান থাকে, এটা তো লোড, এই লোডের মধ্যে যে ভোল্টেজটা থাকবে আর এখানে যে ভোল্টেজটা পাবো, এখানের মধ্যে যে ভোল্টেজটা পাবো আর এখানে লোডের মধ্যে যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা কিন্তু প্যারালালে যেহেতু সেহেতু সেম হবে। তার মানে কি দাঁড়াইলো যে এখানে যে আমরা ভোল্টেজটা, আমাদের জেনারেটরের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সমান কার হবে? এই লোডের ভোল্টেজ VLL, লোডের ভোল্টেজ যোগ হচ্ছে আর্মেচারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের কারণে রেজিস্ট্যান্স
কারেন্টের যে ভোল্টেজটা ড্রপ হবে অর্থাৎ সেটাকে আমরা বলবো ভি, মানে এখানে বলবো যে আমরা ভিএ আর্মেচারের ভোল্টেজ, কিন্তু আমরা এটাকে লেখার সময় লিখবো কি যে আই এ গুণন হচ্ছে আর এ, এটা হচ্ছে আমাদের স্যার কি বললেন কথাগুলো বুঝলাম না জেনারেটরের স্যার। ভোল্টেজ। আচ্ছা আমি আবার বলতেছি যে এখানে তোমাদের চিত্রটা আগে বোঝো। চিত্রটা দিয়ে কি বোঝাচ্ছে যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেই ভোল্টেজটা, এটা তো শান্ট রেজিস্ট্যান্স আর এটা তো হচ্ছে লোড। এই শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা পাবো, এই লোডের মধ্যেও ঠিক সেম ভোল্টেজে পাবো, কারণ কি প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এটা কি বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। এটা বুঝছো? যদি এটা বুঝে থাকো, জি স্যার। এখন আমি বলছি যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হইলো, এই ভোল্টেজটা সমান সমান কি? সমান সমানটা হচ্ছে যে এই লোডের মধ্যে যে ভোল্টেজ, এই লোড ভোল্টেজ মানে কি এই শান্টের ভোল্টেজ, একই কথা তাই না? তাহলে শান্টের ভোল্টেজ মানে লোডের ভোল্টেজ, একই কথা। সুতরাং এখানকার যে ভোল্টেজ, এই ভোল্টেজ যোগ হচ্ছে এই জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজ, এই দুই ভোল্টেজের যোগফল হচ্ছে যে জেনারেটরের ভোল্টেজ। ক্লিয়ার? এখন বলছি যে জেনারেটরের ভোল্টেজটা মানে কি আমাদের নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে জেনারেটরের ভোল্টেজ। এই জেনারেটরের ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে যে জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ এবং লোডের মধ্যে যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজের যোগফলে হচ্ছে আমার জেনারেটরের ভোল্টেজ। হ্যাঁ আমরা সেটা তো ঠিক সেটা আছে। এখানে করছি। আচ্ছা এখানে দেখো ভিএল মানে হচ্ছে লোড ভোল্টেজ এবং আইএল আর এ, এখানে একটু মিসিং হয়ে গেছে, মিসিংটা তোমরা একটু কারেকশন করে নিবা। কারেকশনটা কিরকম? এখানে হবে আইএল এর জায়গায় হবে এ, অর্থাৎ জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজ এবং হচ্ছে লোডের ভোল্টেজের যোগফলে হচ্ছে কি জেনারেটরের ভোল্টেজ। এটা হচ্ছে শান্ট জেনারেটরের বৈশিষ্ট্য বা শান্ট জেনারেটরের ভোল্টেজ নির্ণয়ের সূত্র। এটা কি পারবা তোমরা এখন? আচ্ছা তারপর একটা আরো ক্লিয়ার হবে, এগুলো প্রায় সেম জিনিসে। তারপর একটা এখন যাবো আমরা লং শান্ট জেনারেটর। লং শান্ট জেনারেটর, লং শান্ট জেনারেটরে কি করছে যে এটা হচ্ছে যে লোডের ভোল্টেজ আমরা জানি ভিএল, তো ভিএল হচ্ছে এটা লোড ভোল্টেজ ভিএল, আর এটা হচ্ছে জেনারেটরের ভোল্টেজ ই। আমাদের তো উদ্দেশ্য জেনারেটরের ভোল্টেজ নির্ণয় করা। তাহলে জেনারেটরের ভোল্টেজ কি হবে যে এই যে সিরিজের যে ভোল্টেজ প্লাস হচ্ছে যে জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজ, এই দুই ভোল্টেজের যোগফল প্লাস হচ্ছে যে লোডের ভোল্টেজের যোগফল। কারণ এটা যদি আমি কল্পনা করি, এটা একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট। এখানে একটা ভোল্টেজ, এখানে সিরিজ রেজিস্ট্যান্সের কারণে এখানে একটা ভোল্টেজ এবং লোডের একটা ভোল্টেজ। এটা হচ্ছে যে সিরিজ রেজিস্ট্যান্সের ভোল্টেজ, এটা হচ্ছে যে আর্মেচারের ভোল্টেজ এবং হচ্ছে যে লোডের ভোল্টেজ। এই তিনটা ভোল্টেজের যোগফলে হচ্ছে কি জেনারেটরের ভোল্টেজ। আমরা সেটা এখানে করছি। ওই প্রথম সিরিজ যে জেনারেটর একই সেম। তাহলে এখানে কি দাঁড়ালো যে ভিএল প্লাস আইএ অর্থাৎ আর্মেচারের কারেন্ট গুণন হচ্ছে আর এ প্লাস আর এস ই, অর্থাৎ এই আর্মেচারের মধ্যে যে কারেন্টটা থাকবে এই কারেন্টটা কিন্তু সমান। এখানেও যে কারেন্ট থাকবে এটা আর এসি কে লেখা যায় আর এ, এবং এখানে তো আর আইএ আছে। তাহলে কি দাঁড়ালো যে স্যার 1 মিনিট, কি বললেন স্যার? যে আর এ আর হচ্ছে আই এ হচ্ছে জেনারেটরের কারেন্ট, আইএ হচ্ছে হ্যাঁ, শেষ আই করো। এ জেনারেটরের কারেন্ট, আর এ হচ্ছে আপনার রেজিস্টরের কারেন্ট। আর এ তো ওই জেনারেটরের রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। আচ্ছা, জেনারেটর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আর এ, আর আর এসি হচ্ছে আপনার সিরিজের এই রেজিস্ট্যান্সের, রেজিস্ট্যান্স তাই না? হ্যাঁ। আর এসি কোনটা স্যার একটু দেখাবেন? আর এসি কোনটা? আর এসিএস এর যে সিরিজের রেজিস্টারটা আছে এটা এটাকে এটা বলি হচ্ছে আমরা আর আর এসি, আর হচ্ছে আর এ হচ্ছে জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে যে আর হ্যাঁ অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। এখন আমি বলছি যে এই যে এই কারেন্টটা আছে না জেনারেটরের যে কারেন্টটা, হ্যাঁ সেটা হচ্ছে জেনারেটরের আই এ। ভিতরে কারেন্ট আই, এই আই এ
যেটা যত মান এই যে আর এসি কে আমরা আই এ লিখতে পারি, কারণ সার্কিটটা যেহেতু সিরিজ। কিন্তু স্যার আপনার ইকুয়েশনে তো বলতেছে স্যার, মানে ইকুয়েশন অনুযায়ী বলতেছে তো স্যার যে রেজিস্ট্যান্স মানে জেনারেটর রেজিস্ট্যান্স আর হচ্ছে আপনার সিরিজের রেজিস্ট্যান্সের যোগফল জেনারেটরের এই কারেন্টের হচ্ছে আপনার গুণফল। গুণফল। এখানে আমরা যেটা করছি সেটা আমি এর আগে বুঝাই দিছি তোমাদের, আবার বুঝাই দিছি যে এখানে আই এ লিখতেছি, মানে এখানকার যদি জেনারেটরের ভোল্টেজটা নির্ণয় করতে যাই, ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে যাই, তাহলে আই এ আর এ হবে না, ভি ইকুয়াল টু কি আই আর না, আই এ আর এ প্লাস এখানকার যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স আছে তাহলে সিরিজ রেজিস্টরের ভোল্টেজ কি হবে, আই এ আর এসি, এরকম হবে না? সিরিজের ভোল্টেজ ড্রপ আর জেনারেটরের ভোল্টেজ ড্রপ দুটো যোগফলে কি হবে, মানে হ্যাঁ, তো আমরা সেখানে আই এটাকে কমন নিছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, হ্যাঁ জেনারেটরের ভোল্টেজটা হচ্ছে ই সমান সমান কি জেনারেটরের অভ্যন্তরীণ ভোল্টেজ ড্রপ, সিরিজ রেজিস্টরের ভোল্টেজ ড্রপ এবং লোডের ভোল্টেজ, তিনটে ভোল্টেজের যোগফলটা হচ্ছে ই। এটা গেল আমাদের লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখন হচ্ছে লং শান্ট এবং শর্ট শান্ট মনে রাখার উপায়। মনে রাখার একটা উপায় আছে, সেটা হলো এটা কি শান্ট, মানে জেনারেটরের সাথে তো এটা শান্টে আছে, এটা তো ক্লিয়ার, জেনারেটরের সাথে এটা শান্টে এই রেজিস্টরটা আছে। তো লং শান্ট বলতে বোঝাবো যে জেনারেটরের সাথে আরো একটা রেজিস্টর সিরিজে দিছে, তাহলে কি এই রেজিস্টর আর এই রেজিস্টরটাকে বড় করে দিল না? জেনারেটরের সাথে এটা সিরিজে দেওয়ার কারণে এই রেজিস্টরটা হয়ে গেল বড়, এই জন্য এটাকে আমরা বলবো লং শান্ট। আচ্ছা, এবং শর্ট শান্ট কি, মানে আমি মনে রাখার একটা কৌশল বলছি যে লং শান্ট এবং শর্ট শান্ট আমরা কিভাবে মনে রাখবো, সেটার জন্য হচ্ছে যে এইটা একটা শান্ট এবং জেনারেটরের সাথে সিরিজে একটা রেজিস্টর দেওয়ার কারণে এই শান্টটা বড় হয়ে গেছে, এই শান্টটা বড় হয়ে গেছে, রেজিস্টরটা দেওয়ার কারণে এই শান্টটা বড় হয়ে গেছে, এই জন্য এটাকে বলি আমরা লং শান্ট জেনারেটর। এবং শর্ট শান্ট জেনারেটর কি করছে দেখো, শর্ট শান্ট জেনারেটর কি করছে যে এই জেনারেটরের সাথে প্যারালালে আছে আবার এর সাথে সিরিজে আছে, জেনারেটরের মানে জেনারেটরের সাথে এই রেজিস্টরটাও আছে প্যারালালে এবং শান্ট রেজিস্টরটাও আছে প্যারালালে, সিরিজ রেজিস্টরটাও প্যারালালে, শান্ট রেজিস্ট্যান্সটাও হচ্ছে প্যারালালে, অর্থাৎ জেনারেটরকে ওই শান্ট রেজিস্ট্যান্সকে ভাগ করে দিছে, কমায় দিছে, এই কারণে এটাকে বলবো আমরা শর্ট শান্ট জেনারেটর, অর্থাৎ শান্টকে আমরা এখানে কমায় দিছি, এই কারণে আমরা এটাকে বলবো শর্ট শান্ট জেনারেটর। এটা মনে রাখার জন্য একটা, যে এখানে কি করছে রেজিস্টরটা যোগ করে দিছে জেনারেটরের সাথে, আর এখানে কি করছে জেনারেটর থেকে ভাগ করে দিছে, প্যারালালে করে দিছে, দুটো সিরিজ রেজিস্টরকে প্যারালাল করে দিছে, শান্ট রেজিস্টরকে প্যারালাল করে দিছে, এটা বলবো আমরা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানকার ভোল্টেজ জেনারেটরের ভোল্টেজটা তাহলে কি দাঁড়াবে, জেনারেটর ভোল্টেজটা একই দাঁড়াবে, এই একটা সূত্রই, সেটা হলো কি যে এদিক দিয়ে যাবে সূত্র একটা, এদিক দিয়ে যাবে এদিক দিয়ে শেষ হবে, তাহলে কি দাঁড়ালো, এটা যদি ভিএল হয় তাহলে এখানে ভিএল এর যে কারেন্টটা, এখানে কারেন্ট নিয়ে একটু মারপ্যাচ আছে, এই কারেন্টটা কিন্তু এই কারেন্ট, অর্থাৎ লোড কারেন্টটা আর এই যে সিরিজ রেজিস্ট্যান্সের কারেন্টটা কিন্তু একই, কিন্তু লং শান্টে সেটা ছিল না, লং শান্টে ছিল জেনারেটরের কারেন্টটা আর এই সিরিজ রেজিস্ট্যান্সের কারেন্টটা একই, এখানে লোডের কারেন্টটা এবং রেজিস্টরের কারেন্টটা একই। আচ্ছা, তাহলে এখানে যদি হয় এটা, তাহলে আর জেনারেটরের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এ আই এ, আর এখানে হবে আর এসি আর আই এল লোড কারেন্ট, আর এখানে থাকতেছে ভিএল, তাহলে এই তিনটা যোগ ফলে হচ্ছে আমাদের ই, তাহলে ই ইকুয়াল টু লিখতে পারতেছি কি লোড ভোল্টেজ যোগ আছে সিরিজ রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং জেনারেটর অভ্যন্তরীণ ভোল্টেজ, তিনটা ভোল্টেজের যোগফল, এখানে তাই করা হয়েছে দেখো, কিন্তু কারেন্ট আইএল আর এস ই কি বললেন স্যার? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের আমি হচ্ছে এখানে বলতে রেজিস্টরের চাইতেছি, ভিতরে হচ্ছে, হ্যাঁ আমি এখানে বলতে চাইতেছি যে এই সার্কিটে তোমরা একটু খেয়াল করো, যে এই সার্কিটে একটু খেয়াল করো যে লং শান্ট সার্কিটের মধ্যে এখানে যে এখানকার যে কারেন্টটা আমরা আর এসি যে কারেন্টটা, এই যে আই এ কারেন্ট জেনারেটরের যে কারেন্টটা ছিল সেই কারেন্টটা সিরিজ রেজিস্টরের কারেন্ট ছিল না, কিন্তু
এখানে আর্মেচারের কারেন্টটা কিন্তু রেজিস্টরের কারেন্ট ছিল, কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রমধর্মী। সেটা হচ্ছে কি যে লোডের যে কারেন্টটা, এই কারেন্টটা আছে রেজিস্টরের কারেন্ট। আর্মেচারের কারেন্টটা যে যাবে, এখানে দেখো জিনিসটা, আর্মেচারের কারেন্টটা যে এদিক দিয়ে যাবে, যাওয়ার পর দুটো ভাগ হয়ে যাবে না, একটা যাবে লোডে, একটা যাবে হচ্ছে শান্টে। সুতরাং আর্মেচারের কারেন্ট কি রেজিস্টরের কারেন্ট হবে, সিরিজ রেজিস্টরের কারেন্ট হবে না, কারণ আর্মেচারের কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে লোডে আর একটা যাবে প্যারা শান্টে। সুতরাং এই রেজিস্টরের কারেন্ট হবে লোডের যে কারেন্টটা, সেই কারেন্টটা। এই কারণে আমরা লিখছি যে রেজিস্টরের সাথে আইএল, আর এখানে যে ডাব্লুটা এটা হচ্ছে মিসিং হয়ে গেছে আর কি। আইএল আর এসি প্লাস হচ্ছে আইএ আর এল, এই হচ্ছে ভোল্টেজ নির্ণয় করা। আমরা জেনারেটরের ভোল্টেজ গুলা কিভাবে পাবো। আচ্ছা, এখন আমরা পরবর্তী আলোচনায় যাই। সেটা হলো, তাহলে আমরা কি বুঝলাম যে টাইপ অফ জেনারেটর। জেনারেটর হচ্ছে কয়েক ধরনের, একটা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর হচ্ছে তিন প্রকার: সিরিজ, শান্ট, কম্পাউন্ড। কম্পাউন্ড জেনারেটর আবার লং শান্ট কম্পাউন্ড, সিরিজ শান্ট, শর্ট শান্ট কম্পাউন্ড। আচ্ছা, এখানে আমরা যদি দেখছি যে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর হচ্ছে যে চিত্রটা এরকম। এই চিত্রগুলো মনে রাখবা, চিত্রগুলো পরীক্ষায় আসে। তাই এখানকার ভোল্টেজ আছে শুধুমাত্র জেনারেটরের ভোল্টেজ ড্রপ এবং লোডের ভোল্টেজ, দুটো ভোল্টেজের যোগফল। আর এখানে হলো তারপরে হলো যে সেলফ এক্সাইটেড জেনারেটর, সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটরের ভোল্টেজ গুলো কি কি হবে, সিরিজ জেনারেটরের ভোল্টেজ বলছি আমি, মানে ই মানে কি, যাতে জেনারেটর অভ্যন্তরীণ ভোল্টেজ আর সিরিজ রেজিস্টরের ভোল্টেজ এবং লোডের ভোল্টেজ, তিনটা ভোল্টেজের যোগফল। তারপর হচ্ছে যে শান্টের একই অবস্থা, আর এদিকে হলো লং শান্টের একই অবস্থা। লং শান্টের ক্ষেত্রেও সেম, যে এখানকার ভোল্টেজ হবে লোড ভোল্টেজ। এর সাউন্ড কোথা থেকে, রিয়াজ মাইক অফ কর বেটা। ইয়ার করে দিতে হবে নাকি? রিয়াজ মাইক অফ কর। আচ্ছা, এখন দেখো, এই হচ্ছে আমাদের মূলত জেনারেটর সম্পর্কে, আমাদের লং মানে টাইপ অফ জেনারেটর। এখন আমাদের একটা বিষয় আছে যে জেনারেটরের ইএমএফ সমীকরণটি নির্ণয় করো। ইএমএফ সমীকরণ, আচ্ছা জেনারেটরের প্রকারভেদ তো জানলাম। এখন জেনারেটরের লস এবং জেনারেটর কিভাবে ভোল্টেজটা উৎপন্ন করে, এটা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা সম্পর্কে আমরা জানবো। তার আগে জেনারেটর লস গুলো সম্পর্কে একটু জানি। লস গুলা একটা ছিল, সেটা হলো কি যে লস, যে ডিসি জেনারেটরের লস, পাওয়ারের ধাপ, লস না, লস হচ্ছে যে এই যে লস শেষের দিকে একবারে, ডিসি জেনারেটরের বিভিন্ন লস সমূহ। ডিসি জেনারেটরের লস হয় মূলত, স্যার স্লাইডটা হালকা একটু জুম আউট করেন স্যার, এটা স্ক্রিনশট তুলে নিয়ে যাতে পরে নোট করতে পারি। ওকে ওকে ওকে। ডিসি জেনারেটরের বিভিন্ন লস সমূহ হচ্ছে যে, একটা হচ্ছে যে কোর লস, কপার লস এবং মেকানিক্যাল লস। অর্থাৎ জেনারেটরের তিন ধরনের লস হয়। একটা হচ্ছে কোর লস, লস, কপার লস, এবং মেকানিক্যাল লস। এই তিনটা মেকানিক্যাল লস স্যার, এগুলা তো করাইছিলেন এই ক্লাসটা। পড়াইছে, আবার পড়াই। হ্যাঁ। এখন কোর লস বলতে কি বুঝাইছে, যে একটা জেনারেটরের, একটা ধরো যে জেনারেটরের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা উপরে শিখছি যে প্রথমে কোরের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়। এই কোর যখন এই যে ঘুরে, যখন আর্মেচারটা ঘুরে, তখন এর মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কোর লস। অর্থাৎ এখানে একটা লস হয় আর কি, সোজা কথা, যখন আর্মেচারটা ঘুরে, আর্মেচার ঘুরার অবস্থায় একটা লস হয়, সেই লসটাকে আমরা বলি কোর লস। এবং যখন পরিবাহীর কন্ডাক্টর গুলোকে কাট করে, যখন আর্মেচারের পরিবাহীর কন্ডাক্টর গুলোকে কাট করে, যখন আর্মেচারের পরিবাহীর কন্ডাক্টর গুলোকে কাট করে বিদ্যুৎকে বাইরে নিয়ে আসে, তখন একটা লস হয়, সেটাকে বলি কপার লস। আবার হচ্ছে যে এই যে যখন জেনারেটরের শ্যাফটকে ঘোরানো হয়, যখন জেনারেটরের শ্যাফটকে ঘোরানো হয়, কোনো একটা মাধ্যম দ্বারা শ্যাফটকে ঘোরানো হয়, তো ওই শ্যাফট ঘোরা অবস্থায় আসে জেনারেটরের শ্যাফটের সাথে লাগানো, এখানে কিছু লস হয়, সেই লসটাকে আমরা বলি মেকানিক্যাল লস। তাহলে মেকানিক্যাল লসটা কোনটা, যখন আমরা ওই শ্যাফটের সাথে অন্য কোনো শ্যাফটের কানেক্ট করব, ঘুরন্ত শ্যাফটের কানেক্ট করার সময় ওই ওখানে যে মেকানিক্যাল জনিত কারণে যে লসটা হয়, সেটাকে বলি আমরা মেকানিক্যাল লস। আবার হচ্ছে যে
যখন আর্মেচার ঘুরে ফিল্ডের মধ্যে, তার মধ্যে যখন আর্মেচার ঘুরে, হ্যাঁ, নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যখন আর্মেচার ঘুরে তখন যে লসটা হয় তখন সেটাকে বলি আমরা যে কোর লস। এবং যখন আর্মেচার ঘোরার কারণে যখন বিদ্যুৎ উৎপাদন হয় কমিউটেটরের মাধ্যমে বাইরে নিয়ে আসে, এসব প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা লস হয়, সেই লসটাকে আমরা বলি কপার লস। তাহলে হচ্ছে তিন ধরনের লস, একটা কোর লস, কপার লস এবং মেকানিক্যাল লস, তিন ধরনের লস ডিসি জেনারেটরে হয়ে থাকে। এখন বলছে যে কোর লস কয় ধরনের। কোর লসকে আবার সংজ্ঞায়িত করছে, কোর লস হচ্ছে দুই ধরনের, একটা হিস্টেরিসিস লস, একটা এডি কারেন্ট লস। হিস্টেরিসিস লসটা হচ্ছে যে ডিসি জেনারেটরের অল্টারনেটিং কারেন্ট যখন কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন যে ধর্মের জন্য বিভিন্ন কারণে আর্মেচারের কোরের পদার্থকে কর্তন করে, ফলে কোরের মধ্যে একটি ভোল্টেজের সৃষ্টি হয়, ভোল্টেজের কারণে একটা লস হয়, এই লসটাকে বলা হয় কোর হিস্টেরিসিস লস। আর মানে ওইটাকে বলা এডি কারেন্ট লস। এবং হিস্টেরিসিস লসটা হলো যেহেতু অল্টারনেটিং কারেন্ট প্রতি অর্ধ সেকেন্ড অন্তর দিক পরিবর্তন করে, ফলে তাদের সংঘর্ষের ফলে প্রতি অর্ধ সেকেন্ড অন্তর দিক পরিবর্তন করার ফলে সংঘর্ষের ফলে তাদের একটা লস হয়, সেই লসটাকে বলা হয় হিস্টেরিসিস লস। তো আমরা এই হিস্টেরিসিস লস এডি কারেন্ট লসের সংজ্ঞাটা এখন জানার দরকার নাই, জাস্ট হচ্ছে আমি বললাম তোমরা এই দুটো পরে জানো, কিন্তু আগে জানিয়ে রাখো যে লস, কোর লস হচ্ছে হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস। এবং কপার লস হচ্ছে কি, আর্মেচারে কপার লস হয় এবং ফিল্ডে কপার লস হয়। কপার লস হয় দুই ভাবে, একটা হচ্ছে আর্মেচারে যখন পরিবাহীর কন্ডাক্টর গুলোকে কাট করে তখন একটা লস হয়, সেটাকে বলে কপার লস, আর্মেচারে কপার লস। এবং ফিল্ডের মধ্যে একটা লস হয়, ওটাকে বলা হয় ফিল্ড কপার লস। তাহলে কপার লস দুই ধরনের, একটা আর্মেচার কপার লস, ফিল্ড কপার লস। মেকানিক্যাল কপার লস হচ্ছে জানি যে ফ্রিকশন লস, অর্থাৎ যখন শ্যাফট আর একটা শ্যাফটের সাথে লাগানো হয় তখন ঘর্ষণ জনিত কারণে যে লসটা হয় সেটাকে বলি ফ্রিকশন লস। আর একটা হচ্ছে ওয়াইন্ডিং লস। এই হচ্ছে আমাদের লস সমূহ, ডিসি জেনারেটরের বিভিন্ন লস সমূহ। এটা একটা তোমরা জেনে রাখবা। স্যার ওয়াইন্ডিং লসটা কি বললেন না তো? ওয়াইন্ডিং জনিত কারণে যে লস হয় সেটা হচ্ছে ওয়াইন্ডিং লস। আচ্ছা, ওয়াইন্ডিং জনিত মানে? মানে মানে বুঝো নাই? ওয়াইন্ডিং মানে ঘোরার সময় যে লসটা হয় সেই লস? না, ওটা তো ফ্রিকশন লস, ঘর্ষণ জনিত লস। ওয়াইন্ডিং, হ্যাঁ, ঘোরার কারণে ওখানে, আচ্ছা, ওখানে দুই ধরনের লস হবে। একটা হচ্ছে যে ওয়াইন্ডিং লস বলতে বুঝাইছে যে যখন আর্মেচারটা ঘুরে তখন ঘোরার কারণে একটা লস হয়, আর একটা হচ্ছে যে ফ্রিকশন লস বলতে ঘর্ষণ জনিত একটা লস হয়। এখানে দুই ধরনের লস হয়, জাস্ট জানলে হবে যে ফ্রিকশন লস কি এবং ওয়াইন্ডিং মানে ঘর্ষণ জনিত লস, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং, এই দুটো জানলে হবে। আচ্ছা, এখন আমরা ডিসি জেনারেটর ইএমএফ এর সমীকরণ আমরা দেখব। মানে আমি চাচ্ছি যে তোমার এগুলো প্রশ্ন আমি তোমাদের পড়াইছি ক্লাসে, সবগুলো ডিটেলস আলোচনা করছি, তারপরে আমি চাচ্ছি যে একটু টান দিয়ে নিয়ে যেতে, যাতে তোমরা প্রশ্নগুলো দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। এগুলো তোমাদের ক্লাসে পড়াও নিছিলাম আমি, মানে একবার করে ধরছি, একবার করে পড়াইছি, এইভাবে অনেক সুন্দর সুন্দর ভাবে পড়াইছিলাম। আমি চাচ্ছি একটু টান দিয়ে নিয়ে যেতে। যাই হোক, এখানে স্যার হচ্ছে সমীকরণগুলো, হ্যাঁ সমীকরণটা স্লাইডটি একটু পুরাটা ধরেন স্যার, আমি আচ্ছা, ওটা পরে নিয়ে নিই, আচ্ছা করতে ধরতেছি আমি। হবে স্যার। এখানে বলছে ডিসি জেনারেটর ইএমএফ এর সমীকরণ। ইএমএফ সমীকরণ স্লাইডটা ধরেন, আপনি স্লাইডটা ধরেন। স্লাইডটা ধরবো? ব্যাস টিভি রাখেন 1 মিনিট, ডান। উঠাইছো? উঠাইছো না? আচ্ছা, জি স্যার, ডান ডান ডান। ডিসি জেনারেটর ইএমএফ সমীকরণ, এই কত নম্বর কোশ্চেন ছিল এটা? 6 নম্বর কোশ্চেন, যে ডিসি জেনারেটর ইএমএফ সমীকরণ। তাহলে আমরা এখন কি শিখলাম? ডিসি জেনারেটরের ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক্যাল সার্কিট শিখছি, এক্সাইটেশন শিখছি, কমিউটেটরের কাজ কি শিখছি, ডিসি জেনারেটর লস গুলো আমরা শিখলাম, কোর লস, কপার লস এবং মেকানিক্যাল লস। কোর লস কি কি? হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস। কপার লস কি কি? কপার লস হচ্ছে দুনিয়া, একটা ফিল্ড কপার লস, একটা হচ্ছে যে আর্মেচার কপার লস। আর মেকানিক্যাল লস কি কি? একটা হচ্ছে যে ফ্রিকশন লস, একটা হচ্ছে ওয়াইন্ডিং লস। হ্যাঁ, এটা এই মূলত হচ্ছে ডিসি জেনারেটরের লস গুলোর শ্রেণীবিভাগ। এখন হচ্ছে ডিসি জেনারেটরের
শ্রেণীবিভাগ আমরা আলোচনা করছি। ডিসি জেনারেটর কি কি শ্রেণীবিভাগ? একটা সেলফ, প্রথমে হচ্ছে যে সেলফ এক্সাইটেড জেনারেটর, আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটর আবার হচ্ছে যে কয় প্রকার? একটা হচ্ছে সিরিজ, শান্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড জেনারেটর আবার হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড, একটা লং শান্ট কম্পাউন্ড। এটা হলো ডিসি জেনারেটরের শ্রেণীবিভাগ। আচ্ছা, শুধু আপাতত এই জিনিসগুলো কভার করো। পরে যে লং শান্ট এবং শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের যে আমি সমীকরণগুলো দেখাইছি, ওই সমীকরণগুলো তোমরা নিয়ে পরে চিন্তা করো। প্রথমে চিন্তা করো যে কত প্রকার, এবং হচ্ছে যে ওর চিত্রগুলো একটু মাথায় রাখবা, যে কোনটা চিত্র, সেলফ এক্সাইটেড জেনারেটরের চিত্র কি, সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের চিত্র কি, এই চিত্রগুলো মাথায় রাখবা। এখন আমরা যাই ডিসি জেনারেটরের ইএমএফ এর সমীকরণ। ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ, ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণটা আমরা এখানে যাব। দেখো, ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণের প্রথম কথা হলো ফ্যারাডের সূত্র। ডিসি জেনারেটরের এই যে জিনিসগুলো আসছে কিন্তু ফ্যারাডের সূত্র থেকে। ফ্যারাডের সূত্র কি? সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন, মানে সময়ের সাপেক্ষে যে ফ্লাক্স উৎপন্ন হবে তা আছে ভোল্টেজের সমানুপাতিক। এখান থেকে আছে যে ফ্লাক্স, আমরা ডিসি ফ্যারাডের সূত্র কি জানি? ফ্যারাডের সূত্রটা আমি বেসিকটা বলি, যে একটা পরিবাহীর মধ্যে যদি যে ফ্লাক্স উৎপন্ন হয় তা ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। সূত্রটা হলো এরকম, যে একটা পরিবাহীর মধ্যে একটা যদি লৌহ দণ্ডের উপর কয়েল পেঁচানো হয় এবং কয়েলের মধ্যে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে, সেই ফ্লাক্সটা হবে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত করা হবে তার সমানুপাতিক। অর্থাৎ যতগুলো ভোল্টেজ প্রয়োগ করবো ততগুলো ফ্লাক্স উৎপন্ন হবে, যত কম ভোল্টেজ প্রয়োগ করবো তত কম ফ্লাক্স উৎপন্ন করা হবে। তো এটাকে বলা হচ্ছে সময়ের সাপেক্ষে ফ্লাক্স উৎপন্ন করা। প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ হচ্ছে ডি থেটা ভাগ ডিটি, ওই সূত্র থেকে এখানে আসছে ডি থেটা ভাগ ডিটি। এখন প্রশ্ন বলছে এটা তাহলে পাইলাম আমরা কোথা থেকে? ফ্যারাডের সূত্র থেকে, যে ফ্লাক্স উৎপন্ন, যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে তা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হবে তার সমানুপাতিক। সেখান থেকে এই সূত্রটা আসছে। তো এখানে ডি থেটা ইকুয়াল টু 5p, যে প্রতি পরিবাহীতে ফ্লাক্স কর্তন, মানে আমি বলছিলাম যে পরিবাহীর মধ্যে একটা ফ্লাক্স যখন কর্তন করে তখন কিন্তু পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, ভোল্টেজ উৎপন্ন হয়, যা বাইরে পরে কমিউটেটরের মাধ্যমে নিয়ে আসে। গঠন প্রণালীতে বলছিলাম। স্যার কর্তন মানে কাটা না, কাটা বলতে কি ওই মানে যে ছেদ করা না? কর্তন মানে তো কাটা, কিন্তু কাটা ওটা কোন কাটা সেটা বুঝতে হবে। এখানে কর্তন বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা। কর্তন মানে কি জানো? ধরো যে আমাদের পরিবাহীর মধ্যে যখন ফ্লাক্স, যে নর্থ পোল এবং সাউথ পোল যখন হচ্ছে যে ফ্লাক্স প্রবাহিত হয়, তখন কি হয়? আমাদের যে পরিবাহীর কন্ডাক্টর গুলোকে ঘর্ষণ করে। অর্থাৎ একটা হচ্ছে যে বলি না যে নেগেটিভ এবং পজিটিভ যখন হয়, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোলে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কি হয়? ওখানে এই ফ্লাক্সটা আমাদের পরিবাহীর কন্ডাক্টর গুলোকে কর্তন করে বলতে একটা ফোর্স প্রয়োগ করে। ওই ফোর্সের কারণে কিন্তু পরিবাহীর মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। সেই ভোল্টেজটাকে আমরা বলছি আর কি, ওই পরিবাহীর কন্ডাক্টর গুলোকে ওই যে ফোর্সটা প্রয়োগ করে, ফোর্সটাকে আমরা বলছি কর্তন করা। তো এখানে প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন হলো ডি থেটা ইকুয়াল টু 5p। ডি থেটা ইকুয়াল টু 5p। ডি থেটা হলো যে কি, মানে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে সেটা কার সাপেক্ষে হবে? পোলের সাপেক্ষে হবে না? নর্থ পোল এবং সাউথ পোল যে পরিমাণ হবে তত পরিমাণে ফ্লাক্সটা উৎপন্ন হবে। অর্থাৎ ডি থেটা ইকুয়াল টু আছে 5p। ডি থেটা ইকুয়াল টু আছে থেটা পি, যদি থেটা হয়। তো আমরা এখানে পারলাম যে পোলের সাপেক্ষে ফ্লাক্সটা উৎপন্ন করবে। এখানে লিখছি প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন ডি থেটা ভাগ থেটা পি। প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়। এখন বলছে যে এই যে ডিটি যে আমাদের আছে, স্যার এটা ফাই না, এটা ফাই হবে। আমি তো ফাই বলতেছি, কিন্তু এখানে লিখতে আমি ফ্লাক্স লিখে ফেলছি, মানে ইয়া লিখে ফেলছি, থেটা লিখে ফেলছি। তোমরা এখানে ফাই দিবা, একটু দেখবা এখানে এটা হবে ফাই হবে। প্রতি পরিবাহী কর্তৃক ফ্লাক্স কর্তন ডি থেটা ইকুয়াল টু 5p, এরকম। তো প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়টা হলো কি, যে এখানে ডিটি যেটা আছে সেই ডিটিটা হলো তো একটা সময়, সেটা হলো যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে হচ্ছে 60 ভাগ n। এটা প্রতি মিনিটে দেওয়া ছিল, এটাকে আমরা বলছি
সেকেন্ডে অর্থাৎ 60/n dt ইকুয়াল টু 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড 60/n। তাহলে হচ্ছে প্রতি পরিবাহীতে উৎপন্ন, আমরা কিন্তু একটা পরিবাহী নিয়ে কাজ করতেছি, বলে প্রতি পরিবাহী উৎপন্ন ইএমএফটা কি হবে, এখানে আছে যে ডি থেটা ভাগ ডিটির মানটা বসা দিব, ডি থেটা ভাগ ডিটি ইকুয়াল টু 5p ভাগ হচ্ছে 5p, এখানে জানি ডি থেটা ইকুয়াল টু 5p এবং ডিটি ইকুয়াল টু ভাগ 60/n, 60/n বসা দিছি। তাহলে কি দ্বারা এনটা উপরে চলে যায়, কারণ এখানে যদি আমি গুণন করি তাহলে এই যে ভাগটা উল্টে যাবে, এনটা যাবে 5pn হবে এবং 60টা নিচে যাবে। এখন বলছে প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা z/a, z/a। তাহলে প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা হচ্ছে z/a, এখানে একটু সমস্যা নাই, এটাই আর কি, এইটা প্রথম লাইনটা হচ্ছে এটা z/a। তাহলে দাঁড়াচ্ছে যে জেনারেটরে উৎপন্ন ইএমএফ কি দাঁড়াচ্ছে, এই লাইনটা তোমাদের এক্সট্রা, এটা চিন্তা বাদ দাও, এটা এক্সট্রা। তো এখানে হচ্ছে যে প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা হচ্ছে z/a, z/a কপি করা যাবে? যাবে না, আচ্ছা যাই হোক, z/a। তাহলে প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা হচ্ছে z/a। এখানে বলছে যে প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা, মানে জেড মানে হচ্ছে পরিবাহী, কতটা পরিবাহী হবে, এ মানে হচ্ছে কি সংখ্যা বলছে, যে মানে এখানে ল্যাপ হোল্ডিং এবং ওয়েভ হোল্ডিং এ ইয়ার কথা বলছে। তা এ প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা হচ্ছে z/a, মানে একক ক্ষেত্রফলে পরিবাহী, একক ক্ষেত্রফলে পরিবাহী। তা প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা হচ্ছে z/a। জেনারেটরে উৎপন্ন ইএমএফ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এখানে ইএমএফ এর যে সমীকরণটা এটা বসালাম ইনটু এই z/a এখানে বসে যাবে। তাহলে জেনারেটরে উৎপন্ন ইএমএফ পাবো, জেনারেটরে উৎপন্ন ইএমএফ তাহলে কি দাঁড়াচ্ছে 5pn ভাগ হচ্ছে 60, জেড হচ্ছে যে পরিবাহীর সংখ্যা, এ তো এই এখানে শুধুমাত্র গুণ করে দিছি, জেড এর সাথে 5pn এর গুণ করে দিছি আর 60 এটা হচ্ছে জেনারেটরে উৎপন্ন ইএমএফ। এখন ল্যাপ ওয়েল্ডিং এবং প্যারালাল পথের সংখ্যা হলো a ইকুয়াল টু p, মানে এখানে যেটা বলছে যে প্যারালাল পথের সংখ্যা মূলত হচ্ছে জেড, আর এটা দাঁড়াচ্ছে যে ওটা যদি ল্যাপ ওয়েল্ডিং হয় তাহলে এ ইকুয়াল টু হচ্ছে যে মানে কতটা প্যারালাল পথ সংখ্যা হবে, প্যারালাল পথটা কতটা সেটা নির্দেশ করতেছে, এটা মানে প্যারালাল পথ যতটা হবে তারই হচ্ছে পরিবাহীর সংখ্যা। তো ল্যাপ ওয়েল্ডিং এ প্যারালাল পথের সংখ্যা এ ইকুয়াল টু হচ্ছে পি, আর ই ইকুয়াল টু হচ্ছে, যদি এ ইকুয়াল টু পি হয় তার মানে কি, এই যে পি এবং এ সমান, তাহলে পি যদি 4 হয় তাহলে এও হবে 4, যেহেতু ল্যাপ হোল্ডিং নিয়ে আমরা চিন্তা করতেছি। এ ইকুয়াল টু যদি পি হয় তাহলে পি এবং এ কাটা যাবে, কারণ পি এবং এ হচ্ছে সমান, তাহলে পি এবং এন কাটা গেলে ল্যাপ হোল্ডিং এর ক্ষেত্রে হবে ভোল্টেজটা হবে 5pn ভাগ 60, আর ওয়েভ হোল্ডিং এর ক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা a ইকুয়াল টু 2, তার মানে এর মানটা ওখানে 2 বসালে হবে 60 দুগুণে 100, আর 5pnz উপরটা থেকে যাবে। আমার একটু কারেকশন করার দরকার আছে, সেটা হলো কি এখানে n হবে না, এখানে z হবে, এই যে p এর জায়গায় হবে z, এটা তোমরা একটু কারেকশন করে নিও। এই যে যেহেতু p আর a সমান তাহলে p কাটা যাচ্ছে, নিচে a কাটা যাচ্ছে, থাকতেছে শুধু nz, এখানে হবে এই p টা কাটা গিয়ে হবে এখানে z, এটা। আর ওয়েভ হোল্ডিং এর ক্ষেত্রে ইকুয়াল টু 2, মানে এর মানটা শুধু 2 বসা দিলে হচ্ছে, তাহলে 60 দুগুণে হবে 100, 120, আর আছে 5pnz থেকে যাবে, এটা ল্যাপ হোল্ডিং ওয়েভ হোল্ডিং এর ক্ষেত্রে। তবে তোমাদের এটা আমি এক্সট্রা বুঝাইলাম, এটা তোমাদের পরীক্ষা আসবে না, পরীক্ষা যদি ইএমএফ এর সমীকরণের কথা বলে তাহলে তোমরা এখান থেকে শেষ করে দিবা, এখান থেকে কোনখান থেকে শেষ করে দেবো স্যার? এই যে এখান থেকে শেষ করে দিবা, ঠিক আছে। 5pnz ভাগ 60, এটা হচ্ছে মূলত সমীকরণ। আর যদি ল্যাপ হোল্ডিং ওয়েভ হোল্ডিং হয় এটা আমার ম্যাথের ক্ষেত্রে লাগবে, এই জন্য আমি এখনই একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর ইএমএফ এর সমীকরণ, এটা তোমরা দেখে নিবা। আর হচ্ছে
নেক্সট কোশ্চেন হচ্ছে যে ডিসি জেনারেটরের পাওয়ারের ধাপগুলো উল্লেখ করো। পাওয়ারের ধাপ হচ্ছে পাওয়ার বলতে এইটা পাওয়ার। আচ্ছা, এখন আমরা পাওয়ারের ধাপ বলছি। পাওয়ার বলতে কি রকম, যে প্রথমে আমরা গঠন প্রণালী থেকে যেটা শিখলাম যে প্রথমে আমরা মেকানিক্যাল একটা পাওয়ার দিই, কারণ শ্যাফটের সাথে শ্যাফট লাগাই দিই ওটাকে ঘুরাই। তো সুতরাং ওই পাওয়ারটাকে আমরা বলবো মেকানিক্যাল পাওয়ার। আচ্ছা, ওই পাওয়ারের পর কি পাওয়ার উৎপন্ন হলো? ইলেকট্রিক পাওয়ার। স্যার মার্কগুলো রিমুভ করে দেন স্যার। মাছগুলো ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু খুব আসে এবং এটা একটু ভালো করে মনোযোগী দাও। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো শিখে গেছি। এই পাওয়ারের ধাপগুলো সম্পর্কে আমরা অলরেডি ধারণা নিয়েছি। কিরকম, যে শ্যাফটের সাথে যখন আরেকটা শ্যাফট কানেক্ট করবো, সেটা যে কোনো খান থেকে হোক, তখন ওটা ঘোরা শুরু করবে। এটা আমরা গঠন প্রণালী থেকে জানছি। তো এই যে শ্যাফট কানেক্ট করার পরে আমরা তো অবশ্যই একটা পাওয়ার দিব, সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ার দেওয়ার পর আমরা জানলাম যে ঘর্ষণজনিত একটা লস হয় এবং ফ্রিকশন জনিত একটা লস হয়, অর্থাৎ ওয়াইন্ডিং লস এবং হচ্ছে ফ্রিকশন লস। ওয়াইন্ডিং লস হয় একটা ফ্রিকশন লস হয়। এই দুটো ফ্রিকশন লসের কারণে একটা লস হবে। এই লসটা কি তখন মেকানিক্যাল পাওয়ারটা কি ডাইরেক্ট আমার ইলেকট্রিক্যাল পাওয়ার, যে আমরা যে আমাদের আর্মেচারের পরিবেগে কাট করার পর যে আমরা পাওয়ারটা পাবো, বিদ্যুৎটা পাবো, ভোল্টেজটা পাবো, যে পাওয়ারটা পাবো, সেই পাওয়ার কি আর মেকানিক্যাল পাওয়ার কি সেম হবে? অবশ্যই হবে না, কারণ মেকানিক্যাল পাওয়ারটা পরে যে আয়রন এবং ফ্রিকশন জনিত লসটা হবে, সেই লসটা বাদ দিয়ে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসবে। সেটা কোথায় আসলো? একবার হচ্ছে জেনারেটর যখন ঘুরে আর্মেচারের মধ্যে আসলো। এখন আর্মেচারের মধ্যে যে পাওয়ারটা পাইলাম, এটা কি ডাইরেক্ট আমার লোডে চলে যাবে? লোডে যাবে না। লোডে যাওয়ার আগে দেখা যাচ্ছে যে কমিউটেটর যাবে, ব্রাশ আছে, ব্রাশ হয়ে তারপরে লোডে যাবে। কমিউটেটর এবং ব্রাশের মধ্যে এবং পরিবেশের মধ্যে যে লসগুলো হয়, সেই লসগুলোকে বলছি আমরা কপার লস। তারপরে আমাদের লোডে যে পাওয়ারটা পাবো, সেই পাওয়ারটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিলাম, তারপরে আমাদের কিছু লস হলো, সেই লসগুলো আমরা বলছি আয়রন এবং ফ্রিকশন লস। আয়রন বা ওয়াইন্ডিং লস আর ফ্রিকশন লসটা আলাদা। আয়রন লসও বলা যায়, ওয়াইন্ডিং লসও বলা যায় একই। আয়রন লস অথবা ফ্রিকশন লস, আয়রন লস এন্ড ফ্রিকশন লস, এটা হচ্ছে লসের পরে আমরা মেকানিক্যাল পাওয়ার থেকে এই লসের পর আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার পাইলাম। ইলেকট্রিক্যাল পাওয়ারের পর যখন আমাদের কিছু লস হবে, কপার লস আইস্কার আর রেজিস্ট্যান্স জনিত কারণে লসের পরবর্তীতে আমরা লোডে যে পাওয়ারটা পাবো, সেই পাওয়ারটা হবে আমাদের আউটপুট। এটা হচ্ছে ডিসি জেনারেটরের পাওয়ারের ধাপ। এটা তোমরা সবাই দেখে নিবা। তারপরেরটা হচ্ছে যে সর্বোচ্চ দক্ষতার সমীকরণ। তাহলে আমরা এখান থেকে ডিসি জেনারেটরের শ্রেণী বিভাগটা দেখছি, ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণটাও দেখলাম, ডিসি জেনারেটরের পাওয়ারের ধাপগুলো দেখলাম। ডিসি জেনারেটরের পাওয়ারের ধাপগুলো কি কি? যে প্রথমটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিলাম, তারপরে হচ্ছে যে আয়রন এবং ফ্রিকশন লস হওয়ার পরে ওই লসটা বাদ দেওয়ার পরে যে পাওয়ারটা পাবো, সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার পর আমাদের যে ইলেকট্রিক পরিবহন জনিত কারণে মানে আইস্কার আর রেজিস্ট্যান্স জনিত কারণে যে লসটা হবে, সেই লসটা বাদ দিয়ে আমরা যে পাওয়ারটা পাবো, সেই পাওয়ারটা হচ্ছে আমাদের লোডের পাওয়ার, ওটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখানে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম যে পাওয়ারের ধাপগুলো কি কি। এখন হচ্ছে ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতার শর্ত প্রতিপাদন। আচ্ছা, এই অধ্যায়টা তো তোমাদের আলোচনা করছি, বেশি আলোচনা করলে সমস্যা হবে? না স্যার। কে কে আসো তোমরা? রাতুল আসো, রেডমি আসো, রিপেল চাকমা। আমি তো এই বিষয়গুলো তোমাদের নোট করেও দিছি, সুতরাং আমি চাচ্ছি যে এই অধ্যায় নিয়ে আজকে শেষ করে দিব। এই অধ্যায়গুলো আমি তোমাদের খাতা বের করে তোমরা এই নোটগুলো দেখতে পাবো, খুব সুন্দর সুন্দর করে আমি সময় স্যার নিয়ে। কিছু জিনিস স্লিপ করে গেছিল, যেগুলো এই যে আজকে নিয়ে নিলাম। হ্যাঁ, সেগুলো নিয়ে নেবা তাহলে। আর আমি এখানে তোমাদের প্রেজেন্টেশনটা এইভাবে তৈরি করছি যাতে তোমাদের হচ্ছে যে খুব ক্লিয়ারলি বুঝতে পারো। মানে আমি অল্প সময়ের মধ্যে বেশি দিতে যাচ্ছি, কারণ কি রিভিশন হচ্ছে প্লাস হচ্ছে যে তোমাদের পড়াও হচ্ছে, দুটাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে সর্বোচ্চ দক্ষতার শর্ত। এখানে বলছে প্রশ্নটা কি বলছে যে ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতা। এখন সর্বোচ্চ দক্ষতা বলতে প্রতিপাদন করো। হ্যাঁ, প্রতিপাদন করা। সর্বোচ্চ দক্ষতা বলতে কি বোঝায়? আর জিনিসটা প্রশ্ন না বুঝলে তো অ্যান্সার দিতে পারবো না। ডিসি জেনারেটরের দক্ষতা বলতে কি বোঝায়? দক্ষতা বলতে কি, যদি দক্ষতা কখন একটা জিনিসের সর্বোচ্চ হয়, আমার
এটা একটু বুঝি আমরা আগে। সর্বোচ্চ দক্ষতা কখন হয়? এই যে আমরা যে পাওয়ারের স্টেজ গুলো পাইলাম, যদি আমাদের লস গুলো না হয়, এই যে কপার লস না হয়, আয়রন এবং ফ্রিকশন লস না হয়, তাহলে তো দক্ষতা সর্বোচ্চ, মানে যেটা ইনপুট দিলাম সেটা আউটপুট দিলাম পাইলাম, সর্বোচ্চ কিন্তু দক্ষতা কিন্তু সর্বোচ্চ হয়ে গেল যদি কোনো লস না হয়। আর লসটা যখনই হবে তখন কিন্তু দক্ষতা কমে আসবে। এই লস গুলো যখন জেনারেটর আরো পুরাতন হয় তখন এই লস গুলো আরো বাড়ে, ঘর্ষণজনিত লস আরো বাড়ে, ফ্রিকশন লস আরো বাড়ে, তখন কিন্তু আরো স্যার জেনারেটর চালাতে হলে তো লস তো হবেই স্যার। লস তো হবে। তো আমাদের এখানে বলছে যে আমরা যদি সর্বোচ্চ দক্ষতা, যে আমাদের একটা জেনারেটর সর্বোচ্চ দক্ষতা আমাদের আছে, মানে সর্বোচ্চ দক্ষতা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কোন সূত্রটা ব্যবহার করব? তো সেই সূত্রটার এখানে প্রতিপাদন করছে। স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাই স্যার। বলেন, এটা নিয়ে এত স্যার বেশি আপনি বললেন না যে স্যার, বলেন। না বলেন। আপনি বললেন না স্যার যে কি যে যদি এই যে লস গুলা হলে লস গুলা না হইলে সর্বোচ্চ মানে দক্ষতাটা পাওয়া যেত, কারণ যাই ইনপুট দিচ্ছি তাই আউটপুট হচ্ছে, তাই না? না, এখানে বিষয়টা হলো, আমি কথার প্রসঙ্গে যা তাই তো বললাম বললেন নাকি? যে হ্যালো, এই লস গুলো যত কম হবে আমাদের দক্ষতাটা তত বেশি হবে। তার মানে কি, দক্ষতা 100-এ 100 কখন বলতে পারবো? যখন লস হবে না। আমি সেটাই উদাহরণ হিসেবে দিছি যে দক্ষতা সর্বোচ্চ, এখন যাই হোক আমরা সর্বোচ্চ দক্ষতার যে সমীকরণ, একটা জেনারেটরের মধ্যে সর্বোচ্চ দক্ষতা কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয়ের একটা সমীকরণ আছে। সমীকরণটা হলো, আমরা আগে শেষেরটা দেখি। যখন আমরা যে লোড কারেন্টটা আছে সেই লোড কারেন্টটা রুট ওভার ওয়াইন্ডিং লস আর হচ্ছে রেজিস্ট্যান্স, এই দুটার ভাগফলেই যখন আমরা রুট হবে, যখন লোড কারেন্টকে ওয়াইন্ডিং লস এবং রেজিস্ট্যান্স জনিত লস এই দুটা দিয়ে ভাগ করব এবং রুট করলে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ দক্ষতার শর্ত। সর্বোচ্চ দক্ষতার শর্ত। এখন এই সর্বোচ্চ দক্ষতার সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে, প্রতিপাদন করতে হবে। সর্বোচ্চ দক্ষতার সমীকরণের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আগে আমরা জেনারেটরের লোডে চলে যাই। লোড হলো ভিআইএল, লোডের পাওয়ারটা বললাম, তাহলে লোড পাওয়ার কি হবে? পাওয়ার ইকুয়াল টু কি জানি, পি ইকুয়াল টু কি ভিআই। তো লোডের আউটপুট হচ্ছে ভিআইএল, আইএল মানে লোড কারেন্ট আর কি বুঝাইছে। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের গুণফলে হচ্ছে কি পাওয়ার, এটা আউটপুট পাওয়ার পাইলাম। এখন ইনপুট পাওয়ার কিভাবে পাবো? ইনপুট পাওয়ার কিভাবে পাবো? যে আউটপুট থাকলো প্লাস হচ্ছে লস সমূহ থাকলো। লস কি কি আছে? হ্যাঁ, লস সমূহ যোগ করলে কিন্তু আমরা ইনপুট পাবো। ইনপুট কি কি হয়েছে? একটা আছে, আমি বলছিলাম আয়রন এবং ওয়াইন্ডিং লস, এটা একটা লস। আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স কপার লস, আই স্কয়ার আর কে কি বলা হয়? কপার লস বলা হয় না? আই স্কয়ার আর। এই দুটো লসকে যখন আমরা যোগ করে দিব এবং আউটপুটটা যোগ করব, তিনটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? ইনপুট পেয়ে যাব না? ইনপুট পাবো কিনা দেখো, এখানে দেখো এটার সাথে কিন্তু খুব মিল আছে। আমরা যদি এই আউটপুটটা নেই, যোগ কপার লস যোগ আয়রন লস, এই লস গুলো যদি যোগ দিই তাহলে তো ডাইরেক্ট আমরা ইনপুট পেয়ে যাচ্ছি। স্যার আপনি যে নোটটা দিছিলেন স্যার, মানে ক্লাসে যেটা করাইছিলেন স্যার, ওখানে স্যার আপনি আউটপুটটা স্যার কি ধরছিলেন? এখানে ভিএল দিছেন, ভিআইএল দিছেন, এখানে তো ভিআইএল দিছি। তফারেন্সটা এইটুকুই আর কি। না, ও কোনো তফারেন্স নাই, একই জিনিস। না, আপনি ক্লাসে যেটা দিছিলেন ওইটাই খাতা আমার হাতের সামনে, এখন ওখানে পি দিছিলেন। কি দিছিলাম? ভিএল। আপনি ক্লাসে পি পি, দিলেন পি। স্যার, আমি ক্যামেরা দেখাবো। পি, পি আচ্ছা। পি 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 মানে আউটপুট হলো, পি আচ্ছা আচ্ছা, ধরছিলেন। শোনো 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 পি শোনো, পি 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 দিছি, ঠিক অনলি আছে। পি। হ্যাঁ, অনলি পি দিছি না। ওই পি মানে হচ্ছে যে পি মানে তো হচ্ছে যে আমি তো এখানে পি নির্ণয় করতেছি, পি মানে কি পাওয়ার, আর আমরা এখানে ভিআই মানে কি পাওয়ার, একই কথা। পি ইকুয়াল টু কি ভিআই না? তো আমি ওটাকে পি না লিখে ভিআই লিখছি। পাওয়ার স্যার, পাওয়ার স্যার, পি তো স্যার আউটপুট ধরছিলেন তাই না? তো আউটপুট তো স্যার, আচ্ছা হ্যাঁ না, ঠিক আছে আরে ঠিক আছে, এত বুঝছি। ছোট কোনো বিষয়গুলো বোঝো না ঠিক কেন? আছে ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে ধরো যে আমরা জানি কি পি ইকুয়াল টু কি ভিআই, তা আমি এখানে ভিআই নিছি, পি নেই ভিআই নিছি। তোমার কোনো সমস্যা? এল 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 এলটা কি স্যার? এলটা মানে লোড বুঝাইছে, লাইন মানে কারেন্টটা কোন কারেন্ট, এই কারেন্টটা কোথা থেকে কারেন্ট, সেটা হচ্ছে লোডের কারেন্ট। আচ্ছা, এটা হলো আউটপুট, আমরা পাওয়ারটা নিলাম। এখানে হলো জেনারেটর ইনপুট নিয়ে করতেছি কি আউটপুট প্লাস হচ্ছে লস গুলো, এই কপার লস এবং আয়রন লস আমরা যোগ করে দিছি, তাই তো? দিয়ে আমরা ইনপুট নির্ণয় করছি। এখন প্রশ্ন হলো
যে যখন আমরা যে দক্ষতা নির্ণয় করতে যাব তখন আমাদের ওই যে আমাদের শান্টের যে কারেন্টটা, অর্থাৎ এই যে আমরা যে আমি আবার এখানে যাই, এখানে দেখো যে এই যে শান্টের যে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা কিন্তু কখন হয় আমরা এখানে দেখছি যে আইএ ইকুয়াল টু কিন্তু আইএল আর আইএ শেষ, অর্থাৎ আইএ ইকুয়াল টু আইএল আইএ শেষ। এখানে দেখো আই এল আই আই এ ইকুয়াল টু হচ্ছে আই এল প্লাস হচ্ছে যে আই এস এইচ, এই দুটার কিন্তু যোগফলে হচ্ছে যে আর্মেচারের কারেন্ট। কারণ যেহেতু প্যারালাল আছে, এই দুটা যেহেতু প্যারালাল, শুধু প্যারালালে আমরা কারেন্ট ভাগ হয়ে যায়, দুটা কারেন্ট যোগ করলে কিন্তু আমরা আর্মেচারের কারেন্ট পাবো। তো এখানে যেটা করছি যেটা সহজ হবে না, আউটপুট প্লাস লস সমূহ দিলাম, দেওয়ার পরে আছে ভিআইএল থাকলো। এখন আইএ সমান সমান আমরা জানি আইএল প্লাস আইএসএস, আইএল প্লাস আইএসএস, আইএল প্লাস আইএসএস, তারপরে স্কয়ার তো স্কয়ারে আছে, আর এ আছে প্লাস ডাব্লিউসি আইএসএইচ টা স্যার কি ধরছেন শান্ট স্যার? কারেন্ট। আবার আইএল একটা যদি লোড কারেন্ট। হ্যাঁ একটা জেনারেটর, ও এটা একটা ও ও হ্যাঁ 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 এটা একটা জেনারেটর, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে না, তারপরে এখানে একটা লোডে যাবে না, লোডে যাবে না। তুমি যদি এখানকার কারেন্টের চিন্তা করো যে এখানকার কারেন্ট, এটা যদি কারেন্ট হয় আইএ, তাহলে এই কারেন্টটা এখানে ভাগ হয়ে গেছে, এখানে ভাগ হয়ে গেছে, তাহলে এই দুটো যোগ করলে আইএ পাবো না। তো আমি সেটাই করছি যে আইএ সমান সমান আইএল প্লাস আইএস, দুটো যোগ করে দিচ্ছি। তো এখন বিষয়টা হলো যে আমরা এই আইএসটাকে আমরা এই প্রমাণের ক্ষেত্রে নগণ্য হিসেবে তুচ্ছ মনে করছি। কারণ কি, যদি এটা যদি 50 এম্পিয়ার হয়, আমরা অঙ্ক করতে গেলে দেখতে পাবো যদি এটা 50 এম্পিয়ার হয় তাহলে এটা হয় দেখা যাচ্ছে 0.25 এম্পিয়ার এরকম হয়। তো 50-এর জায়গায় 0.25 খুব নগণ্য না, সুতরাং আমরা প্রমাণের ক্ষেত্রে আইএসএসটাকে আমরা নগণ্য বিধে বাদ দিয়ে দিছি, শুধুমাত্র আইএল ইকুয়াল টু আইএ ধরছি। এখন যদি আমি ডাইরেক্ট আইএ ইকুয়াল টু আইএল লিখতাম তখন কিন্তু প্রশ্ন আসতো যে স্যার আইএটা কই থেকে পাইলেন আপনি, আইএ তে এখানে লিখলেন, এখানে আবার ডাইরেক্ট আইএল লিখলেন, তখন কিন্তু প্রশ্ন আসতো। এই জন্য আমি ভাঙা দিছি যে আইএল প্লাস আইএসএস নিয়ে কিন্তু আইএ গঠিত, এবং আইএসএস নগণ্য বলে আমরা আইএস কে বাদ দিয়ে শুধু আইএল লিখছি। আচ্ছা নেক্সট একটু নিচে যাই। এখন দেখো ডাইরেক্ট এখানে আমি চলে আসছি যে দক্ষতা, দক্ষতা সমান সমান কি আউটপুট ভাগ ইনপুট। তাহলে আউটপুট ভাগ ইনপুট হলে আউটপুট আমাদের কি আছে, আউটপুট আছে এখানে ভিআইএল, অর্থাৎ পি যেটাকে তুমি এতক্ষণ থেকে বললা পি পি পি, এই পিটা হচ্ছে আউটপুট, সেটা হচ্ছে ভিআইএল। আর নিচে আসতেছে এই যে ভিআইএল প্লাস আইএ স্কয়ার আর এ প্লাস হচ্ছে যে ওমেগা সি। তার মানে কি আউটপুট আউটপুটের জায়গায় লিখলাম উপরে, এবং নিচে এই যে ইনপুট যেটা ছিল আমাদের ইনপুটটা লিখলাম। লেখার পরে দেখো এখানে কি করছি যে ভিআইএল নিচে যে আই এর জায়গায় যে আমরা আই এ কে আমরা যে আইএল এ কনভার্ট করছি সেটা আমি লিখছি যে আইএল স্কয়ার আর এ। আচ্ছা তোমরা ইচ্ছা করলে এই লাইনটা না লিখতেও পারো, এই লাইনটার দরকার নাই। কোন লাইনটা স্যার? এই যে যেটা মার্কিং, এই লাইনটা, এইটা হ্যাঁ তোমরা এই লাইনটা না লিখতেও পারো, এটা বাদ খালি একটু। এখান থেকে আচ্ছা এখান থেকে শুরু করবা, আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। হ্যাঁ হুম এটা তাহলে হচ্ছে এখানে আমরা কি করলাম, এখানে একটু মনোযোগী হও, এখানে একটু মনোযোগের ব্যাপার আছে। আচ্ছা এখানে দেখো বড় করে দিচ্ছি। আচ্ছা আমরা এটা বাদ দিলাম, আর আউটপুট এবং ইনপুট লিখলাম, এখানে কোনো সমস্যা নাই, এখানে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। এখন এখানে আমি কি করছি, উভয় পক্ষকে ভিআইএল দ্বারা ভাগ করছি, মানে লব এবং হরকে ভিআইএল দ্বারা ভাগ করছি। তাহলে এটাকে যদি আমি ভিআইএল দ্বারা ভাগ করি তাহলে ভিআইএল কাটা যায় 1 থাকে, আর এখানে নিচে হবে কি
নিচে হবে এখানে যদি ভিআইএল দেখি ভিআইএল লিখি তাহলে ভিআইএল কাটা যাবে, এখানেও থাকবে 1। এখানে যদি ভিআইএল দিয়ে কাটা দেয় ভিআইএল এটা যারা কাটা দেয় তাহলে আইএল এবং আইএল কাটা দেয়, শুধু একটা আইএল থাকে সেটা শুধু রাখছি। আর নিচে থাকে কি ভি, নিচে থাকে ভি, এই ভি কে রাখছি আর উপরে থাকতে আর এ তো থাকতেছে। আর ডাব্লিউসি কে যদি ভিআইএল দ্বারা ভাগ করি ভিআইএল থাকে তাহলে ডাব্লিউসি ভাগ ভিআইএল থাকে। সুতরাং লব এবং হরকে আমরা ভিআইএল দ্বারা ভাগ করছি। এবং কিভাবে করছি এখানে দেখো ভিআইএল দ্বারা ভাগ করলে এটাকে 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। এখানে আছে যে ভিটা তো থাকবেই, শুধু আইএল আর আইএল স্কোয়ার আছে, শুধু একটা কাটা গিয়ে একটা আইএল থাকবে। আর আর এ তো আছেই। আর ওমেগা যে ডাব্লিউসি ভাগ আছে ভিআইএল, এটা রাখি দিলাম। তাহলে উভয় পক্ষকে ভিআইএল দ্বারা আমরা ভাগ করলাম, ভিআইএল দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এখন নিচে করছি কি যে ইফিসিয়েন্সি দক্ষতাটা আমাদের সর্বোচ্চ হবে, দক্ষতা সর্বোচ্চ হবে কখন? যখন আমরা এই যে হর আছে না নিচেরটা, এই যে নিচের যে অংশটা আছে এই অংশটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব। শুধু এতটুকু মনে রাখবো যে দক্ষতাটা আমাদের সর্বোচ্চ হবে যখন নিচেরটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা নিচেরটাকে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করে দিছি। ডিফারেন্সিয়েশন করে যদি মানটা 0 আসে, ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দক্ষতাটা আমাদের ইফিসিয়েন্সি সর্বোচ্চ হবে। তাহলে এই পর্যন্ত করে আমরা নিচের সাথে অর্থাৎ হরকে আমরা ডিফারেন্সিয়েশন করলে যদি 0 আসে তাহলে আমাদের দক্ষতা সর্বোচ্চ হবে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশনে আসলাম, ডিফারেন্সিয়েশনে আমরা ম্যাথগুলো করছি, শুধু আমি একটু ধারণা দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন কোনো অজানা মানকে করলে, ডিফারেন্সিয়েশন যদি কোনো অজানা মানকে করা হয়, অর্থাৎ অজানা বলতে কি বুঝাইছে, এই যে আইএল বাদে অন্য কোনো দিয়ে করানো হয়, অন্য কোনো সাপেক্ষে করা হয় তখন সেটা 0 হয়ে যায়। এখানে তো আইএল নাই, শুধু 1 আছে, সুতরাং এর সাথে যদি আরো অন্য কিছু থাকে আইএল ব্যতীত তাহলে সবগুলো হয়ে যাবে 0। এই জন্য এটা 0 করে দিচ্ছি, এটা লিখিয়ে নাই এখানে। তারপরে দেখো ডিফারেন্সিয়েশন যদি আইএল কে করি তাহলে আইএল কে ডিফারেন্সিয়েশন করলে আইএল স্কোয়ার, আইএল মানে এখানে বলছে এরকম যে আমরা যদি ডি ভাগ ডিএক্স, ডিএক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে মানটা আসে 1। তো এখানে যদি আইএল এর মানটা 1 আসে এবং কনস্ট্যান্ট মানগুলো শুধু থাকতেছে, কনস্ট্যান্ট মানগুলো শুধু তাহলে থাকতেছে, আইএল এর মান 1 হয়ে গেছে, তাহলে আর এ ভাগ ভি থাকলো। আর এখানে দেখো ডিফারেন্সিয়েশন করতেছি আমরা তাকে ডি ভাগ হচ্ছে ডি আই এল ভাগ হচ্ছে ওমেগা সি ভাগ হচ্ছে ভি আই এল, একে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে কি দাঁড়াবে, এই আইএলটা বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তো এখানে আমাদের সূত্রটা আসবে এরকম মাইনাস আইএল স্কোয়ার। এটা আইএল কে মানে 1 ভাগ আইএল কে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে 1 ভাগ আইএল, মানে এটা কনস্ট্যান্ট, এই মানটা তো কনস্ট্যান্ট, এই যে ভি ওমেগা সি এই মানটা তো কনস্ট্যান্ট, এটাকে তো রাখি দিলাম। আমরা শুধু আইএল কে নিয়ে কাজ করতেছি। আইএল কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা তো আমরা শুধুমাত্র এখানে আইএল কে ডিফারেন্সিয়েশন করছি আইএল দ্বারা, কিন্তু এটা এখানে 1 ভাগ আইএল, 1 ভাগ আইএল হচ্ছে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে মাইনাস আইএল স্কোয়ার আসে। আচ্ছা, যদি কোনো রেসপন্স করার প্রয়োজন হয় তাহলে করতে পারো। আচ্ছা দেখো একটু আমি ভালো করে বুঝা দেই। ডি ভাগ ডি আইএল, এটাকে যদি আমি আইএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে মান আসে 1। আবার যদি আমি লিখি এখানে ডি ভাগ ডি আইএল ডিফারেন্সিয়েশন করব 1 ভাগ আইএল, তাহলে কি মানটা 1 আসবে? আসবে না, এটার মানটা আসবে আইএল মাইনাস আইএল ইনভার্স স্কোয়ার, এরকম আসবে মাইনাস আইএল স্কোয়ার। এবং এটা কিভাবে আসবে সেটা আমি দেখাইতে পাবো। সেটা হলো যে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে ডি ভাগ, আচ্ছা এত কিছুতে আমরা না যাই, তাহলে আমরা এখানে কি পেলাম আগে অঙ্কটা করি, তারপরে যদি প্রশ্ন থাকে আমরা করবো এখন। তো আমরা এখানে 0 কে 1 কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 0, এটা 0 লেখার দরকার পড়ে নাই, এই জন্য লিখি নাই।
এখানে আইএল এবং আর এ ভাগ ভিটা কনস্ট্যান্ট মান এটা থাকলে এবং আইএল কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, সেই 1 কে আমরা এখানে লিখি নিই। এখন এখানে ডাব্লিউসি ভাগ ভিআইএল, ভি এটা হচ্ছে যে কনস্ট্যান্ট মান থাকলো এবং আইএল কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে এই যে আইএল 1 ভাগ আইএল কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1 ভাগ মাইনাস আইএল স্কয়ার। এখানে মাইনাসটা এখানে প্লাসের সাথে ইয়ে হয়, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এবং আইএল কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আইএল স্কয়ার আমরা জানি, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস এবং আইএল স্কয়ার, ওমেগা সি ভাগ ভি আইএল স্কয়ার এটা আমাদের এখানে থাকলো। এখানে আমরা কি করছি যে আর এ এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে এখানে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে যে ভি এ আর এ ভাগ ভি এবং ওমেগা সি ভাগ ভি আইএল স্কয়ার, এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে ভি এবং ভি কাটা যায়। আচ্ছা, এই লাইনটা আমি আরেকটা লাইন করে দেই। এখানে থাকলো আর এ ভাগ ভি ইকুয়ালটা আমরা মাইনাসটাকে সমান সমান এই পাশে নিয়ে আসলে ওমেগা ডাব্লিউ সি ভাগ হচ্ছে ভি আই এল এটা থাকতেছে। তো আমাদের এই ভি আর এই ভি কাটা যায়, কারণ এটাকে যদি আর আর গুণ করি তাহলে এই ভিলটা উপরে চলে যাবে, ওর উপরে নিচে তো এমনিতে কাটা যায় এবং আইএলটা আর এর সাথে গুণ হয়ে যাবে। আইএলটা আর এর সাথে গুণ হয়ে গেলে কি হবে আইএল, এখানে আইএল কিন্তু স্কয়ার আছে, আইএল স্কয়ার আর এ সমান সমান ডাব্লিউ সি এটা থাকতেছে, আর আমি সেটাই লিখছি। তাহলে কি দাঁড়াইলো, আমরা এটাকে সমান মাইনাসটাকে সমান সমান এই পাশে নিয়ে আসছি, সমান সমান এই পাশে নিয়ে আসার পর আমরা আর আর গুণন করছি, গুণন করে দাঁড়াইলো আইএল স্কয়ার আর এ সমান সমান ডাব্লিউ সি। এখন শুধু আমরা আইএল স্কয়ারটাকে স্কয়ার থাকলে এই পাশে আসলে রুট হয়ে যায় এবং আরটা এই পাশে আসলে কি হবে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এবং স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এখানে কাজ। এখানে আমরা কি করছি যে আই এল স্কয়ার থাকলো সমান সমান ওমেগা সি ডাব্লিউ সি ভাগ হচ্ছে আর এ, এটা আমরা এই আর এ টাকে এই পাশে নিয়ে আসি গুণ ভাগ করে দিছি, গুণ ছিল ভাগ করে দিছি এবং এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে এসে রুট করে দিছি। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ দক্ষতার সমীকরণ। এখন বলো কার কোথায় প্রবলেম আছে, আমি এখন প্রবলেম অনুযায়ী নক করি। ইফতেখার ইসলাম রাহান, জি স্যার। কি কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নাই। আচ্ছা, রিপেল চাকমা, রিপেল চাকমা, রিদমি, জি স্যার, কোনো প্রবলেম নাই। রাতুল, রাতুল, না স্যার, কোনো প্রবলেম নাই স্যার। মানে বিষয় কি একবারে ক্লিয়ার, নাকি হচ্ছে যে না বুঝে বলতেছে স্যার যে আপাতত প্রবলেম নাই স্যার, আপাতত প্রবলেম নাই। থাকলে স্যার আপনাকে স্যার নক করবো স্যার। মাফ করবো, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এভাবে প্রমাণটা করলাম। আর কারো কোনো প্রবলেম থাকলে বল। স্যার স্যার বলো। আমার নাম কি স্যার দেখা যায় না নাকি, বুঝলাম না কিছু। সবাইকে আমি লাইন লাইন আমি তো কাজ করেছি প্রথম দিকে, কালচার তোহিন। তোমাকে আমি দেখতেছি, তুমি কেন মানে তোমাকে বলতেছি না এই কারণে মন খারাপ করছো? না 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 এলিগে না আর কি, না আমার রিপার্ট মেসেজ দিছে কয় কোর্ট বাইরে গেছে কে, আমি কই না আমি বাইরে নিতাম তো ক্লাস করতেছি। তুমি আসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কোনো কোশ্চেন আছে? না 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 আমরা একটু থাকলে রং করবে। হ্যাঁ, থাকলে আমাকে অবশ্যই জানাবা, আর তোমাদের সাথে হয় সমস্যা কি। আচ্ছা দেখো, আমরা এখানে আরেকটু রিভিশন দেই। সেটা হলো কি, আমরা প্রথমে জেনারেটর আউটপুট নিছি এবং আউটপুটের সাথে লসগুলো যোগ করে দিছি, দেওয়ার পরে যে আমরা জানি আইএ ইকুয়াল টু আইএল প্লাস আইএসএস নগণ্য বলে ওটাকে বাদ দিছি, তাহলে ভিআইএল আইএল আর এ ওমেগা ডাব্লিউসি থাকলো। অর্থাৎ এখানে তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আউটপুট ভাগ হচ্ছে যে ইনপুটটা লিখছি, লেখানোর পর মানে আমরা জানি দক্ষতা সমান আউটপুট ভাগ ইনপুট, আউটপুটের জায়গায় লিখছি, ইনপুটের জায়গায় লিখছি।
লেখানোর পর আমরা যেটা মান পাইছি, এই যে লব এবং হর দুটো অংশ হলো, দুটো অংশকে আমরা ভিআইএল দ্বারা ভাগ করছি, অর্থাৎ মানটাকে কমে নিয়ে আসার জন্য। ভিআইএল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাবে, এখানে যদি ভিআইএল দ্বারা এই অংশটাকে ভাগ করি 1 হয়ে যাবে, এবং এখানে যদি ভিআইএল দ্বারা আমরা ভাগ করি তাহলে ভি তো থাকবেই ভাগ অবস্থায়, কিন্তু আইএল এবং আইএল নিয়ে কাজ আছে, আইএল স্কোয়ার আছে এখানে আইএল, তাহলে আইএল স্কোয়ার আইএল কাটা গেলে শুধুমাত্র আইএল থাকে, আর এ তো থাকলোই ডাব্লিউসি ভিআইএল দ্বারা যেহেতু ভাগ করছি এখানে তো কাটাকাটি কিছু নাই, যা আছে তাই থাকবে। এখন আমাদের কথা আছে ইফিসিয়েন্সি সর্বোচ্চ হবে কখন, যখন এই হরকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে যদি 0 হয় তাহলে আমাদের সর্বোচ্চটা দক্ষতাটা সর্বোচ্চ হবে, এটা শর্ত। এই শর্ত অনুযায়ী আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করতে গিয়ে এখানে আমরা যেটা করছি যে 1 কে আমরা জানি যে কোনো মানে আননোন নাম, যেমন আইএল এর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটাকে করলে 0 হয়ে যায়, 0 হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে আইএল আর এ ভাগ ভি, এখানে আইএল কে শুধু আমি আর এ ভি কনস্ট্যান্ট মান এটা থেকে যাবে, এবং আইএল কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, এবং 1 ভাগ আইএল, এখানে তারপর একটা আছে ডাব্লিউসি ভাগ হচ্ছে ভি, ডাব্লিউসি ভাগ ভি থাকলো, এবং আইএল যেটা আছে 1 ভাগ আইএল, এটা হচ্ছে 1 ভাগ আইএল, এটা কিন্তু আইএল না, এটা হচ্ছে 1 ভাগ আইএল। 1 ভাগ আইএল কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস আইএল স্কোয়ার, মাইনাস আইএল স্কোয়ার, এখানে মাইনাস আইএল স্কোয়ার, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে গেছে মাইনাস, এবং আইএল স্কোয়ার জায়গায় থেকে গেছে। তারপরে আমরা এই মাইনাস কে সমান সমান এই পাশে নিয়ে আসি প্লাস করে দিছি, প্লাস করে দিয়ে আমরা কাটাকাটি করছি, এই যে ভি আর ভি কাটা গেছে, এবং আইএল স্কোয়ার আর এর সাথে গুণ হয়ে গেছে, আর আর গুণ হয়ে গেছে, এবং ডাব্লিউসি আলাদা হয়ে গেছে। তো এখানে আইএল স্কোয়ার আর এ ইকুয়াল টু ডাব্লিউসি হয়ে গেছে। এখানে আইএল কে আমরা রাখছি ইকুয়াল টু আছে যে আইএল কে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার কে এই পাশে রুট করে দিছি, এবং আর এখানে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রমাণ, একবারে ছোট করে দিছি এবং যাতে তোমরা বুঝতে পারো। এই হচ্ছে আমাদের ডিসি মেশিনের 5ম অধ্যায়ের পড়াশোনা। শুধু এতটুকু পড়বো, এর বাইরে কোনো পড়াশোনা করবো না, শুধু এতটুকু পঞ্চম পড়বো। স্যার হ্যাঁ আমাদের হ্যাঁ, আমাদের কি পঞ্চম অধ্যায় পর্যন্ত আর কি পরীক্ষা হইব? তার না না, ওকে সম্পূর্ণ অধ্যায় পরীক্ষা হবে, সম্পূর্ণ পরীক্ষা অধ্যায়? সম্পূর্ণ বই নিয়ে হবে। আমি 1 থেকে 4র্থ অধ্যায় এর আগের ক্লাসে আলোচনা করছি তোমাদের, এর আগের ক্লাসে আমি 1 থেকে 4র্থ অধ্যায় আলোচনা করছি না তোমাদের, এর আগের অধ্যায়। তারপর আমার রুমেও আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলছি, মানে আমার ক্লাস 8টা থেকে 10টা পর্যন্ত একদিন ক্লাস করছি, মনে আছে? স্যার আপনার আগের ক্লাসটা এবং এই ক্লাসটা পরবর্তীতে পাওয়ার কোনো অপশন ওয়ে আছে। আছে স্যার? এই আমি এখন যে ক্লাসটা আছে এই ক্লাসটা হলো যে ডাইরেক্ট ভিডিও ইয়েতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবে, আর ইউটিউবে। লিংক দিয়ে দেবে। আর আগের ক্লাসটাও আমাদের আছে, আগের ক্লাসটার যদি ভিডিও ক্লিপ দিতে না পারি অ্যাটলিস্ট হচ্ছে যে আমি ওই আমার গ্রুপে আমি তো পিকচার দিয়ে রাখছি, পিকচারটা অ্যাটলিস্ট দেব। কারণ স্যার এটা পাবো কোথায়? কোনটা পাবা কোথায়? এই সবগুলোই পাবা, আমাদের আমাদের গ্রুপ আছে না, কলেজের গ্রুপ আছে। তুমি কোন কলেজ থেকে বলতেছো? স্যার আমি তো আইএসআইটি এর আইএসআইটি, তোমরাও কারণ পাবা। বাজার। আচ্ছা, তোমরা কিভাবে পাবা ওটা হচ্ছে যে লিংক দিয়ে দেবো, আমরা লিংক দিয়ে দেবো, পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের কলেজে লিংক দিয়ে দেবো, জি স্যার। লিংকে ঢুকলে পেয়ে যাবা, ইউটিউবে পেয়ে যাবা ক্লাস। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা তোমরা তোমাদের তোমার নাম কি জানো? মোহাম্মদ ইফতেখার ইসলাম রায়হান। আচ্ছা, তোমাদের আর স্টুডেন্টরা কই? স্যার আসমাউল হক ছিল, ও হঠাৎ করে চলে গেল। আর আর বাকি সাদাত আনসারি ফাতিন ছিল, ও এখন দেখতেছি নাই। তোমাদের স্টুডেন্টরা তো কম কেন? ছাত্রছাত্রী এমনিতে কম নাকি তোমরা আসতেছো না, কোনটা? স্যার এমনি থেকেও কম, আবার এখন জয়েনও করতেছে খুব কম। আচ্ছা, বিষয়টা হলো যে কোনো কোশ্চেন থাকলে তোমাদের কিন্তু ছাড় তো ছাড়ই, তাই না? ছাড় তো জি স্যার। তো সুতরাং হচ্ছে যে কোনো কোশ্চেন থাকলে আমার সাথে পার্সোনালি শেয়ার করতে পারো, অথবা যদি ইয়া লাগে, কন্টাক্ট নাম্বার লাগে, নিতে পারো যে স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা দিয়েন। কারণ যেহেতু যে আমি ক্লাস নিচ্ছি সুতরাং এই কয়েকদিনের দায়িত্ব কিন্তু আমার, তাই না? জি স্যার। তোমাদের মধ্যে কমিউনিকেশন কম থাকলে বেশি দূর আগানো যায় না। তো ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে আমি এর আগের ক্লাসটা তোমরা পাও নাই? না স্যার আগের ক্লাসটা পাই নাই। আচ্ছা, আগের ক্লাসটা আছে আমার কাছে, আমি হচ্ছে যে ওটার পিকচার দিয়ে পাঠা দিব। ওগুলো হচ্ছে যে 1ম অধ্যায় থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত আমরা বেশিরভাগই সংক্ষিপ্ত প্রশ্ন আসে,
অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন সাধারণত আসে না, শুধু লেড অ্যাসিড সেলের গঠন প্রণালী কার্যপ্রণালী আসতে পারে রচনামূলক হিসেবে। সংক্ষিপ্ত হিসেবে ওগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো ক্লাস আমরা হচ্ছে যে অনেকটাই করছি, 12টা। আজকে কি স্যার ক্লাস শেষ, চলে যাবো? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এগুলো আমি স্যার হচ্ছে